সম্পর্কের কত নাম হয়, তাই না? কিন্তু নামের পাশাপাশি ডাক নাম আমাদের আরো অনেকটা বেশি কাছের হয়, ঘরোয়া বলে মনে হয়। কিন্তু কখনো কখনো সেই ডাক নাম ডেকে নিয়ে আসে আরো অনেক কিছুকে, আরো অনেক না চাওয়ার মতো জিনিসকে। সেরকম একটি ডাক নাম খোকা। অনেকেরই ডাক নাম, আপনারা জানেন। কিন্তু এই নাম কোনো একটি বিশেষ ক্ষেত্রে জীবনের মোড় যে কিভাবে ঘুরিয়ে দিতে পারে, সেই নিয়ে একটি দুর্দান্ত গল্প আপনাদের সামনে হাজির করছি আমরা। এখন গল্প প্রীতি চক্রবর্তীর লেখা খোকা। নিজের দায়িত্বে শুনবেন কিন্তু। খোকা অপেক্ষা করছে আপনাদের জন্য। তাহলে আর দেরি না করে চলুন একটু খোকার সাথে দেখা করে আসি। না, ঘুম আসছে না। এমন বর্ষণমুখর রাতেও ঠিক ঘুম আসছে না শরতের। গত কয়েক রাতের অনিদ্রা তাকে পেয়ে বসেছে। আজকাল রাত হলেই অদ্ভুত ঘুঙুরের শব্দ শোনা যায়। এখনো একপাশ ফিরে কেবল চোখ বুজে শুয়ে রয়েছে সে। পাশেই নির্ভাবনায় ঘুমিয়ে রয়েছে মেঘমিতা। এতক্ষণে ওর ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম পাচ্ছে। এদিকে বাজ পড়ার তীব্র শব্দে মোটে ঘুম আসছে না। চোখ খুলে জানলার দিকে তাকালো শরৎ। আকাশে বিদ্যুতের রেখা স্পষ্ট হতে আলোর ঝিলিক দেখা যাচ্ছে বাইরে। ওহ, কি বৃষ্টিটাই না পড়ছে। শরৎ একটু নড়ে চড়ে বসল। ভাবতেও অবাক লাগছে, যে মেয়েটা বাজ পড়ার শব্দেই কুঁকড়ে থাকতো, সে এত নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে কিভাবে। শরৎ পাশ ফিরে দেখল বিছানার ডান দিকটা পুরো ফাঁকা। পরিপাটি চাদর দেখে মনে হচ্ছে যেন কেউ কখনো এসে বসেইনি বিছানার ওই ডান দিকটাতে। এত রাতে মেঘমিতা গেল কোথায়? শরৎ বিছানা থেকে নেমে জল খেল। ঘরের দরজাটা বারমুখী হাট করে খোলা। সেদিকে যেতেই চোখ পড়ল মেঘমিতা বাইরেটায় দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে এমন শীর্ণকায় অবয়ব দেখে কেউ ভয় পেলেও শরৎ পাবে না। মেঘমিতার কাছাকাছি এগিয়ে যেতেই একটা সুরেলা গুনগুন সুর ভেসে এলো। বোধহয় এই বর্ষণমুখর রাতে ওর একটা গান গাইতে ইচ্ছে করছে। আরে এখানে দাঁড়িয়ে কি করছো? আরে ভিজে যাবে তো, ঘরে এসো। মেঘমিতা একটু অবাক হলো না। কাঁধ থেকে শরতের হাত সরিয়ে স্বাভাবিকভাবেই বলল, আচ্ছা, এত বৃষ্টিতে খোকা ঘুমোবে কি করে? ওর ভয় করবে না বুঝি? শরৎ খানিকটা অবাক হয়ে, হ্যাঁ, খোকা? ওমা, আমাদের খোকাকে ভুলে গেলে? কেমন বাবা গো তুমি! খোকার ঘুম ধরেনি বলে সেই কখন থেকে আমি গান গাইছি, আর তুমি? সাবলীলতার ভান করে শরৎ বলল, ও হ্যাঁ হ্যাঁ, তো মনে আছে আমার। তাই এখানে দাঁড়িয়ে কি খোকার ঘুম হবে বলো? ভিতরে আসতে হবে তো তাকে। কথাটা বলা মাত্রই রান্নাঘরে একটা ধপ করে শব্দ হলো। উঁচু থেকে ভারী কোনো বস্তু নিচে পড়ে গেলে ঠিক যেমন শব্দ হয়, এও ঠিক সেই রকম। শরৎ একবার সেদিকে দেখতেই মেঘমিতা হাত চেপে বলল, চলো, ঢের হয়েছে আমাদের বাইরে থাকা। খোকা রাগ করছে। শরৎ কিছু বলতে গিয়েও আর বলতে পারল না। মেঘমিতা আজকাল অদ্ভুত রকমের কথা বলে। তার মানসিক স্থিতি যে ঠিক নেই সেটা অজানা নয়। থেকে থেকেই নিজের কল্পনার সংসারে ভেসে যায় সে। সেই সংসার কেন্দ্র করে রয়েছে তার স্বামী আর সন্তান। মেঘমিতা বিছানায় এসে বসে। হাতের পুতুলটাকে এতক্ষণে খেয়াল করল শরৎ। মেঘমিতার কাছে ওটাকে দেখলেও এখনো পর্যন্ত নিজের হাতে করে দেখতে পাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তুমি পুতুল হাতে বারান্দায় গেছিলে? ওটাকে ওটাকে পুতুল বলো না, ওই যে আমাদের খোকা। এই বলে মেঘমিতা ফুঁপিয়ে উঠল। ক্রন্দনরতা স্ত্রীকে বুকে জড়িয়ে নিল শরৎ। খোকা, আদরের সন্তান, এইটারই যে অভাব মেঘমিতার সংসারে।
শরতের চোখে জল এলো। মনে পড়ে গেল 1 বছর আগের কথা, যেদিন তার মা মিনতি দেবী শরতের হাত চেপে ধরে বললেন, ও খোকা, বৌমাকে তুই বাঁচি নে বাবা আমার, ওর ওই মুখ যে আর আমি দেখতে পারছি না, নাওয়া খাওয়া সব গিয়েছে। এমন চলতে থাকলে যে মেয়েটা আরে বাঁচবে না রে। মায়ের কথাতেই সেদিন সিদ্ধান্ত নিয়েছিল শরৎ, যাই কিছু হয়ে যাক না কেন মেঘমিতাকে এই মানসিক যন্ত্রণা থেকে সে মুক্তি দেবে। বাইরের পরিবেশ একটু ঠান্ডা হয়েছে বলে মনে হচ্ছে, বৃষ্টিটাও থেমেছে এইবার। মেঘমিতার মুখের দিকে তাকাতে শরতের সমস্ত বিষণ্ণ স্মৃতি হারিয়ে গেল। কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা, দেখলেও মায়া হয়। গায়ে চাদর টেনে দিতেই হাতের পুতুলটা খসে পড়ল। শরৎ পুতুলটা হাতে নিতেই কেমন একটা অস্বস্তি কাজ করল সারা শরীরে, একটা গা ছমছম অনুভূতি। তার থেকেও আশ্চর্যের বিষয়, ছাদের তলায় ঘরের মধ্যে থেকেও পুতুলটা একেবারে ভিজে জ্যাপ জ্যাপ করছে, জলও পড়ছে টুকটুক করে, যেন বৃষ্টির মধ্যে পুতুলটাকে বাইরে রাখা হয়েছিল। কিন্তু পুতুলটা তো ভেজার কথাই নয়, এটা তো এতক্ষণ ধরে মেঘমিতার হাতেই ছিল। শরৎ বিচলিত হলো, কি মনে হতে সে পুতুলটাকে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিল। রাত বিরেতে এইসব উপদ্রব তার আর ভালো লাগছে না। গত 1 সপ্তাহ ধরে শরতের ঘুম হয় না ঠিকঠাক। দেখতে দেখতে 2 মাস কেটে গেল এই ভাড়া বাড়িতে, তাও ঠিক যেন আপন হয়ে উঠতে পারল না এই বাড়িটা। পাহাড়ি মফস্বলের এক পাড়ায় এসে বাড়ি ভাড়া নিয়েছে। পাড়াতে ঢুকতেই প্রথম 2টো বাড়ি ছেড়ে একতলা বিশিষ্ট বর্ণহীন বাড়িটাতেই সম্প্রতি শরৎ তার স্ত্রীকে নিয়ে রয়েছে। সেই বাড়ির মালিকের নিজস্ব হোটেল রয়েছে এই পাহাড়ের বুকেই। দর্শনার্থীদের দরুন ভালোই উপার্জন হয় তার, তাই নিজস্ব ব্যবসা সূত্রে সে সস্ত্রীক তার হোটেলেই থাকে, আর পৈতৃক সম্পত্তি হিসেবে বসত বাড়িটি ভাড়া খাটায়। আজকাল মেঘমিতা অদ্ভুত রকমের আচরণ করছে, তবুও সে নিজেতেই মেতে থাকে যদিও। কিন্তু মধ্যরাতে মেঘমিতা ঘরে থাকে না। বিষয়টা অদ্ভুত মনে হলেও সত্যি। আগে ঘুমের মধ্যে বিষয়টা টের পায়নি কখনো শরৎ, কিন্তু সেদিন ঘুম প্রায় এসেও আসছিল না চোখে। সেই দিনেই সবটা সামনে এলো। রাত প্রায় 2টো বাজে। শরৎ পাশ ফিরে দেখে মেঘমিতা বিছানায় শুয়ে নেই। তবে এত রাত্রে সে গেল কোথায়? শরৎ ভালোই জানে মেঘমিতার ঘুম বেশ গাঢ়, রাত্রে ওঠার অভ্যেস তার একেবারেই নেই। 7-5 ভেবে শরৎ যখন মেঝেতে পা ফেলতে যাবে, ঠিক তখনই সে তাদের ঘরের খোলা জানলাটা দিয়ে দেখে বাইরের উঠোনে মেঘমিতা হাসছে। শরৎ বিষয়টা বুঝতে জানলার কাছে আরও একটু এগিয়ে আসে। চোখ মুছে শরৎ স্পষ্ট দেখতে পায় মেঘমিতা উঠোনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। হাতের বিভিন্ন ইঙ্গিতে কাউকে ইশারায় কাছে ডাকছে। তবে গভীর রাতে একাকী উঠোনে এইরূপ হাসি দেখে কপালে একটা ভাঁজ পড়ে শরতের। বিষয়টা তার মোটেও ভালো লাগলো না। একবার তার মনে হয়েছিল মেঘমিতাকে ডেকে প্রশ্ন করার, তারপরই পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মেঘমিতার আচরণ লক্ষ্য করে। গভীর রাতে ফাঁকা উঠোনে মেঘমিতা ছাড়া আর সত্যি কেউ সেখানে উপস্থিত ছিল না, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কারোর সাথে কথা বলছিল। এর অর্থ আপাত দৃষ্টিতে দৃশ্যমান না হলেও সেখানে কেউ না কেউ ঠিকই উপস্থিত ছিল। একসময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে প্রায় মিনিট 10 পরে মেঘমিতা নিজেই ঘরে ঢোকে। শরৎ তাকে বুঝতেও দেয় না, পাশ ফিরে শুয়ে থাকার ভান করে। তারপর কখন যে শরৎ ঘুমিয়ে পড়ল সেই হুঁশ তার ছিল না। মেঘমিতার এই আচরণ, এই বিবর্তন সম্পূর্ণ এক অন্য রূপ দিয়েছে তাকে। কিসের রূপ? মাতৃত্বের রূপ। কিন্তু এ তো স্বাভাবিক রূপ, তাই নয় কি? একসময় প্রত্যেকটা নারীকেই এই রূপে দেখা যায়, তবে তা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক হতে যাবে কেন? কিন্তু সন্তান থাকলে তো মা হবে মেঘমিতা, আর সন্তান যদি না থাকে তবে সন্তানের মতোই কাকে লালন পালন করছে মেঘমিতা? বিষয়টা এইবার শিহরণ ফেলার মতোই। দীর্ঘদিন ধরেই শরৎ লক্ষ্য করছে
তাদের মাঝের দূরত্ব কিঞ্চিত বাড়তে বাড়তে এখন বেশ সুস্পষ্ট। বোধ করি তা খালি চোখেও দেখা যায়, আর তাতে শরতের গৃহিণীর এক ফোঁটাও দুঃখের লেশ মাত্র দেখা যায় না। প্রথমে অনুমান করতে খানিকটা দেরি হলেও পরে বুঝতে এতটুকু অসুবিধা হয় না শরতের। বর্তমানে মেঘমিতাকে স্ত্রীর ভূমিকার থেকেও বেশি করে মায়ের ভূমিকায় দেখা যায়, যদিও তা নিরর্থক, কারণ তাদের সন্তান জন্ম হওয়ার বহু পূর্বেই গত হয়েছে, আর ভূত ভবিষ্যতেও সন্তান জন্মাবার সম্ভাবনা নেই। সে কথা ডাক্তারও শরৎকে জানিয়েছে বহু পূর্বেই। কারণ অবশ্য বলতে গেলে বলতে হয় মেঘমিতার রক্তাল্পতার কথা। এরপরেও সে সন্তান ধারণ করলে প্রাণ সংশয় ঘটবে দুজনের। তাই শরৎ সবটাই জানে। শরৎ তার স্ত্রীর প্রাণের বিনিময়ে সন্তান চায় না। শুধুমাত্র এই তিক্ত সত্যিটা সে বলতে পারেনি তার স্ত্রীকে। এই মমতাময়ী মুখের দিকে তাকিয়ে তুমি আর কখনোই মা হতে পারবে না, এই কথাটা বলার স্পর্ধা হয় না। বড় মায়া হয় ওই মুখের দিকে তাকিয়ে। কিন্তু ইদানিং তার একটি বিশেষ পরিবর্তন ঘটেছে। সম্ভবত সে মনে করে তাদের একটি পুত্র সন্তান রয়েছে, যাকে সে খোকা বলেই সম্বোধন করে। শুধু সম্বোধন করাই নয়, সন্তানের মতোই এক পুতুলকে লালন পালন করে মেঘমিতা। পুতুলটি উচ্চতায় প্রায় 3 ফুট, হাতে তৈরি এক বিশেষ ধরনের শৌখিন শিশু পুতুল। তাকে নিয়েই মেঘমিতার শত আদর আপ্যায়ন। প্রথমে তা শরৎ প্রশ্রয় দিলেও এখন সে তা মানতে পারে না। শরতের মতে যার অস্তিত্ব নেই তার উপর অযথা মায়া বাড়ানো উচিত নয়। তাতে আজ অব্দি মঙ্গল হয়নি। শরৎ এই বিষয়ে মেঘমিতাকে বলতে গিয়েও নীরব থেকে যায়। আর যেটা বড়ই অদ্ভুত লাগে তা হলো মেঘমিতার চোখ দুটো যেন সরু ফলার মতো দেখতে লাগে, যেন বাঁশের একটি সরু ধারালো ফলা দিয়ে তা কাটা হয়েছে বেশ নিখুঁতভাবে। আর আগের থেকেও সে অনেকটাই রোগা হয়ে গিয়েছে। সেই পুতুলের বিষয়ে কিছু বলতে গেলেই মেঘমিতার আচরণ সম্পূর্ণরূপে বদলে যায়। মুখে চোখে ফুটে ওঠে এক হিংস্র অভিব্যক্তি। আগে সে এমন ধারা ছিল না, কিন্তু এখনের মেঘমিতাকে বড্ড অচেনা লাগে শরতের। সকাল সকাল ঘুম থেকে উঠেই শরৎ খোঁজ করে জেংপোর। এই জেংপোকেই বেশি ভরসা করে মেঘমিতা। চুপিসারে রান্নাঘরে যেতেই শরৎ বলল, এটা রাখুন, আর হ্যাঁ, খুব সাবধান, বিষয়টা যেন মেঘমিতা একেবারে না জানতে পারে, বুঝেছেন? জেংপো মৃদু স্বরে বলল, তা এটা কি আছে বাবু? ধীরে বলুন। ও হয়তো আশেপাশেই রয়েছে। আগের বড়ি ওষুধে তো কোনো কাজই হলো না। দেখা যাক পাউডারটা কেমন কাজ করে। এই গুঁড়োটা হাফ চামচ দিনে রাতে মেঘমিতার খাবারে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, খুব সাবধানেই কাজ করতে হবে, বুঝেছেন? জেংপো উদাসীন হয়ে বলল, তা এই ওষুধে কি হবে বাবু? চুপ করুন, মেঘমিতা শুনে ফেললে বিপদ বাড়বে। আমি আসি। এই সবই শরতের পূর্ব পরিকল্পিত। শুধু কাজটা ঠিকঠাকভাবে হলেই হয়। এমনিতেও আজ সাইট ভিজিটিংয়ের অর্ডার আছে। বলতে গেলে তাকে সর্বক্ষণই ব্যস্ত থাকতে হবে। ঘরে ঢুকে মেঘমিতার খোঁজ করতেই যাবে, ঠিক সেই সময় চোখ পড়ল উঠোনে মেঘমিতা বসে রয়েছে। তবে একা নয়, হাতের মধ্যে রয়েছে গত রাতের ছুঁড়ে ফেলে দেওয়া সেই পুতুলটা। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সেদিকে এগিয়ে গেল শরৎ। তুমি পুতুলটাকে কোথায় পেলে? ভ্রু কুঁচকে মেঘমিতা বলল, তোমাকে না কতবার বলেছি ওকে পুতুল বলবে না, খোকা বলো। ও আমাদের খোকা। আচ্ছা আচ্ছা, তাই। এবার বলো তো, পেলে কোথায় ওকে? ওমা, পেতে যাব কেন? খোকা তো গতকাল রাতে আমার কাছেই ছিল। কথাটা শুনে বেশ অবাক হয় শরৎ। তবে কি শরতের ঘুমিয়ে পড়ার পর আরও একবার বাইরে বেরিয়েছিল মেঘমিতা? মেঘমিতা এখনো সেই বিকৃত পুতুল নিয়ে নাড়াচাড়া করছে। কি কুৎসিত সেই ঢেলা ঢেলা চোখ দুটো, যেন কোটরবিহীন মণি দুটো বেরিয়ে এসেছে। আর বেশি কথা না বাড়িয়েই বাইরের উদ্দেশ্যে রওনা দেয় শরৎ। ঘরে অসুস্থ স্ত্রী আর একদিকে অফিসের গুরুভার। আগে এমনটা মনে হতো না। একটা স্বাভাবিকত্ব ছিল মেঘমিতার মধ্যে। এখন সবকিছুর মাঝেই সেই স্বাভাবিকত্ব একেবারে নষ্ট হয়ে গিয়েছে। সেই সহজ সরল মেঘমিতা কোথায় যেন হারিয়ে গিয়েছে।
দুইবার ট্রাই করার পরেও ফোনে পাওয়া গেল না মেঘমিতাকে। হয়তো ব্যস্ত। এদিকে বাড়ির কথা মনে পড়তেই মনটা আকুল হয়ে উঠল। এই কদিনে ভীষণ মনে পড়ছে তার মায়ের কথা। সেই সব ভেবেই ঢাল অংশটুকু হেঁটে সামনের দিকে এগিয়ে গেল শরৎ। অচেনা এই মফস্বলটা এমনিতে খারাপ নয়। পাহাড় জঙ্গলে ঘেরা এক বিচ্ছিন্ন স্থলভাগ। সেই সৌন্দর্যকেই বোধহয় পরিচর্যা করতে থেকে গিয়েছে কিছু জনপদ। সব মিলিয়ে জায়গাটা বেশ নিরিবিলি। সাইট ভিজিটিংয়ের অফিসার না হলে এই সব জায়গা শরতের আর দেখাই হতো না। এই যে সরু রাস্তাটা ঢাল হয়ে নেমে গেছে, এই পথ শেষ হয়েছে জঙ্গলে। সেখানে অবশ্য কিছু উপজাতিদের বাস। প্রাকৃতিক সৌন্দর্যটুকু আস্বাদন করেই নির্বিঘ্নে হেঁটে যাচ্ছিল শরৎ। ঠিক এমন সময় একটা অদ্ভুত শিহরণ ফেলার মতো সুর শোনা গেল। একবার নয়, দুবার নয়, তিনবার। খুব কাছাকাছি কেউ ভেঁপু জাতীয় কিছু বাজাচ্ছে। শরৎ এক ফোঁটাও আর এগোতে পারল না। কোনো এক নিষিদ্ধ ভয়ে সে জড় পদার্থের মতো দাঁড়িয়ে রয়েছে। আগন্তুক এক জটাধারী বৃদ্ধ হঠাৎ এসে ঝাঁপিয়ে পড়ে শরতের শরীরে। তারপর হিংস্র পশুর মতো শরীরের গন্ধ অনুভব করে। তাতে বেশ অস্বস্তি অনুভব করছে শরৎ। বুঙায় দৃষ্টি দিয়েছে, বুঙায় দৃষ্টি দিয়েছে বলেই বিশ্রী হাসিতে শরতের দিকে চেয়ে থাকে। জটাধারী সেই ব্যক্তির মুখটা অজস্র ছিদ্রযুক্ত, আর প্রত্যেকটা ছিদ্র অলঙ্কৃত হাড়ের ক্ষুদ্র অলঙ্কার দ্বারা। শরৎ ভয়ার্ত স্বরে, কে আপনি, আর এমন আচরণ করছেনই বা কেন? ইতিমধ্যেই শরৎ অনুভব করল তাকে ঘিরে রয়েছে আরও 4-5 জন অর্ধনগ্ন ব্যক্তি, যারা অতি মনোযোগ দিয়ে সেই অপার্থিব সুর বাজিয়ে চলেছে। শরৎ লক্ষ্য করল তারা সেই সুর বাজিয়ে চলেছে জন্তুর ফাঁপা হাড়ের মধ্য দিয়ে। কি ভয়ানক তাদের হিংস্র চাহনি! মন বলছে এরা মানুষ নয়, মানুষ রূপে এক একটা জন্তু। কিন্তু শরতের থেকে তারা কি বা চাইতে পারে? কি ক্ষতি করেছে শরৎ? সেই আতঙ্কে প্রাণটা প্রায় বেরিয়েই যাচ্ছিল। এমন সময় বাড়ির কেয়ারটেকার নভচাঁদ সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে স্থানীয় ভাষায় কটূক্তি জানায়। হিসাব এখানে চলবে না বুড়া, সালা ছোট জাত। বৃদ্ধ ব্যঙ্গ হাসি হেসে বলে, অসুচ সালা গোলামি করে আবার বড় কথাটু বলছিস? এই বুড়া, তুই যাবি না মার টকে মরবি? প্রতিবাদে বৃদ্ধ তার সঙ্গীদের সাথে এক প্রকার মারমুখী হয়ে ওঠে। নভচাঁদ গর্জে উঠে পকেট থেকে একটা মোটা বান্ডিল সেই বৃদ্ধ এবং তার সঙ্গী সাথীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে বলে, যা দিকে সাবরে ছাড়ি দে, ও ভালা মানুষ আছে। সরে যা বলতেছি, নয়তো কাইটটা দিব সব কটারে। বৃদ্ধের অর্ধনগ্ন সাঙ্গপাঙ্গরা দাঁত মুখ খিঁচিয়ে ওঠে। ঘটনাচক্রে তারা শরৎকে এখন ভুলে গিয়েছে। বৃদ্ধ আক্রোশের সাথে বলে ওঠেন, পরে তো বুঝবে, যখন কিচ্ছুটি করার থাকবে না তখন এই বুড়াকেই খুঁজবে। শয়তানের ছায়া তোর সাথে সাথেই ঘুরছে, মনে তো রাখবে। শরৎ ভীত হয়ে উঠে দাঁড়ায়। এতক্ষণে সে বুঝতে পারল সেই সুর তারা থামিয়ে দিয়েছে, আর নিজ স্থানীয় ভাষায় একে অপরকে গালিগালাজ করছে। ক্ষোভে ভরা দৃষ্টিতে শরতের দিকে তাকিয়ে সে বৃদ্ধ বলল, বোঙা জাগিছে, বেটি মরেছে, বেটার বড় অসুখ। ক্ষুধা না মিটিলে রাগি যাবে বোঙা, বাঁচবে না আর কেহ। শরৎ বিহ্বল দৃষ্টিতে মানে? বৃদ্ধ তার সঙ্গী সাথীদের ইঙ্গিতে চলে যাওয়ার নির্দেশ দেয়। নভচাঁদ শরতের দিকে এগিয়ে এসে বলে, আপনি ঠিক আছেন সাহাব? কিছু হয়নি তো আপনার? নভচাঁদকে ব্যস্ত হতে দেখে, ও সব ছাড়ুন, ওরা কে নভচাঁদ? এমন অদ্ভুত কেন? নভচাঁদ স্থানীয় ভাষায় গালি দিয়ে, সালা আটকুরের বেটা, ওদের কথা বলবেন না সাব। আমাদের উপজাতির মধ্যেও অনেক ভেদভাব আছে। ওরা সালা সব থেকে ছোট জাত, ঝাড়ফুঁক করে বনে বাদারে ঘোরে, বাইরের আদমিকে মোটিয়ে সহ্য করতে পারে না। আমরা কাম কাজ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি,
তাতে ওরা জ্বলতে থাকে। কিন্তু আমাকে দেখে এমন করলো কেন? আমি আমি তো কিছুই করিনি, এমনকি তাদের কাউকে আমি চিনি পর্যন্ত না। আরে বললাম না, ওরা শালা এরকমই। আপনাকে দেখে বুঝেছে বাইরের লোক আছেন, সেই জন্য একটু ডরাইতে এসেছিল। আর বোঙা? নভচাঁদ একটু থমকে দাঁড়ালো, বোধহয় কিছু গোপন করতে চাইল। নেহাতি পরিচিত বলেই বিষয়টা না বলেও পারল না। ওসব ভালো জিনিস না আছে সাহেব। শয়তান বুঝেন? শয়তান ওই যারা ঝাড়ফুঁক তুকতাক করে তারাই পালে ওই বুঙাকে। কিন্তু আপনি কেন নিলেন শয়তানের নাম? ওই যে ওই বৃদ্ধ বললেন যেন কি 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 একটা যেন বললেন, ঠিক মনে পড়ছে না। ছড়ার মতো বললেন কিছু একটা। বুঝেছি। সালা যখন দেখলো আর কিছু করার নাই, তখন ওই বুঙার নাম নিয়ে ডরাইলো। হ্যাঁ, আমি আবার কেন ওই শয়তানটার নাম নিচ্ছি? সুপ সুপ বল নবচাঁদ, সুপ সুপ বল, সুপ সুপ বল। এই বলে সে নিজেকেই বোঝালো, যদিও তাতে সংশয় দূর হয়নি শরতের। আমাদের এবার ফিরতে হবে নবচাঁদ। আসেন আসেন সাহেব, আসেন আসেন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আসেন। হ্যাঁ, সন্ধ্যা হতেই তাপমাত্রাও যেন কিছুটা কমে এসেছে। পাহাড়ি এলাকা, সেই রকম একটা জনবসতি নেই, তাই ঠান্ডাটাও একটু বেশি লাগে। শরৎ সেই সকালে সাইট দেখতে বেরিয়েছে। রিপোর্ট ঠিকঠাক রেডি করতে পারলে এবারও জায়গাটা কিনে নেবেন দাশগুপ্তবাবু। অফিসের রেপুটেশন আর শরৎ চ্যাটার্জির ডেডিকেশন দেখে এবছরের প্রমোশনটা আটকাবে না। মেঘমিতা পুতুল কোলে মৃদু স্বরে গুনগুন করছে। শরৎ না থাকলে তার একটু সুবিধাই হয় কল্পনার জগতে ভেসে যেতে। কোলের পুতুলটাকে একরত্তি ভেবে ঘুম পাড়াচ্ছে। সেই দৃশ্যই জানলার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে জেংপো। মেঘমিতা একবার ঘুমিয়ে পড়লেই হয়, তারপর পুতুলটার একটা ব্যবস্থা করবে সে নিজেই। না, এমনটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। ওই পুতুল যে ভালো নয়। ইতিমধ্যেই বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছে জেংপো। মেঘমিতার সমূহ বিপদ বুঝেও কাউকে কিছু সে বলতে পারছে না। রাতে আর বিশেষ কিছু কাজ নেই তার। শরৎ আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গিয়েছে। মেঘমিতা অযথা দেরি করেনি, বাধ্য মেয়ের মতো ঘুমিয়ে রয়েছে স্বামীর ঠিক পাশেই। পর্দার আড়াল থেকে তাদের নিশ্চিন্তে ঘুমোতে দেখে রান্নাঘরে ফিরে আসে জেংপো। চাটাই একটা মেঝেতে পেতেই রাখে সন্ধ্যার পর। কোনো দিন ইচ্ছে করলে রাতটাও কাটিয়ে নেয় এই বাড়িতে। বুড়ো শরীরে যাতায়াতের ধকল আর সহ্য হয় না। কেন জানি না, অভিশপ্ত সেই রাতের কথাটা বড্ড মনে পড়ছে জেংপোর। এপাশ ওপাশ ফিরেও সেই কথাটা কিছুতেই ভুলতে পারছে না। সত্যি বলতে কথাটা ভোলার মতো নয়। অভিশপ্ত সেই রাতে যখন জঙ্গলের পথ দিয়ে জেংপো ফিরছিল, বাক্সখানা তার হাতেই ছিল। এক পা করে গন্তব্যের দিকে এগোনোর সময় সে অনুভব করেছিল কোনো শিশু তাকে অনুসরণ করে তারই সাথে হেঁটে চলেছে। ব্যাপারটা বেশ কয়েকবার ঘটতেই জেংপো খানিকটা ঘাবড়ে যায়। একসময় জেংপো তার হাঁটা থামিয়ে বেশ ভয় পেয়েই সেই অনুসরণকারী শিশুর উদ্দেশ্যে বলে ওঠে, ওখানে এত রাত গেল বটে, তুই কে ঘুমাস নাই? হ্যাঁ, আমার পিছু লইছিস? হ্যাঁ, ধরা পড়লে মারবো বটে। রাত বিরেতে মজা কি পছন্দ লয়? এই বলে ভয়ে রীতিমতো সে ঘামতে থাকে। ঠিক সেই সময় জঙ্গলের ভিতরে কোথা থেকে এক আচমকা দমকা হাওয়া এসে তার মুখে চোখে ধাক্কা মারে। শিরদাঁড়া বেয়ে এক হিমেল স্রোত বয়ে যায়। ভয়ে এক পা পিছিয়ে যেতেই ভারী পুরুষালী কণ্ঠের তীব্র হাসি ভেসে আসে। জেংপো আরো একবার অস্ফুট স্বরে বলে উঠেছিল, আমি তোদের খোকা রে, কতক্ষণে
বদ্ধ বাক্সে আমায় বন্দি করে রাখবি? বাক্সটা খুলে দে, আমায় মুক্ত কর। এই বলে আবারও সেই অশরীরই হাসি হাসতে থাকে। হিতাহিত জ্ঞান হারিয়ে জেংপো তখন এক ছুট দিয়ে সেই স্থান ত্যাগ করে। যতক্ষণ সে সেই পথ ধরে দৌড়তে থাকে, সে অনুভব করে তারই সাথে একটা তীব্র কালো ছায়া প্রচণ্ড গতিতে দৌড়াতে থাকে। তারা সাহস হয় না পাশে সেই ছায়ার দিকে তাকাতে। একসময় সে মনে মনে তাদের মারাংবুড়ুকে স্মরণ করে। দীর্ঘক্ষণ হাঁটার পর অবশেষে বনের পথ ছেড়ে এসে মূল সড়কে পৌঁছে যায় জেংপো। সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়লে আজও শরীরটা ভয়ে কুঁকড়ে ওঠে। সত্যি এক প্রকার প্রাণ হাতেই ফিরেছিল জেংপো। সময় যে কত হয়েছে তা বোঝা যায় না। পাহাড়ি এলাকায় রাত মানে যেন এক ঘুমন্ত দেশ। চোখে ঘুম নেই জেংপোর। সে জানে এখন তাকে ঠিক কি করতে হবে। রাত জেগে এই সময়টার জন্যই তো অপেক্ষা করছিল সে। চুপি চুপি ঘরের সামনেটায় গিয়ে জানলায় চোখ রাখে জেংপো। বিছানায় একা শুধু শরৎ ঘুমিয়ে রয়েছে। মেঘমিতাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এদিকে ঘরের দরজাটাও হাট করে খোলা। আশেপাশে জেংপো মেঘমিতার খোঁজ করতেই শুনতে পেল সুরেলা গুনগুন শব্দ। এই গলা যে মেঘমিতার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এত রাত্রে বারান্দায় সে একা কি করছে কি তা জানতেই বারান্দার দিকে এগিয়ে যায় জেংপো। রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে রয়েছে মেঘমিতা। খোলা চুলগুলো মৃদু হাওয়ায় দুলছে। কুয়াশায় তার মুখ বোঝা না গেলেও কোলের মধ্যে ওই বিকৃত পুতুলটাকে ঠিকই বোঝা যাচ্ছে। কোনো এক ঘরে মেঘমিতা আচ্ছন্ন। জেংপোর উপস্থিতি সে বুঝতে পারেনি। পুতুলটাকে আলতো চাবড়ে গুনগুনিয়ে যাচ্ছে একটা বিশেষ ছড়া। রাত হলো ঢের, খোকা সেমুর আধার ঘনায় চোখে, ক্ষুধা মিটিলে মৃত্যু ঘনায়, খোকার পরাণ বাঁচে। 4 লাইনের এই ছড়া বারবারই গুনগুনিয়ে চলেছে মেঘমিতা। জেংপো খানিক ভীত হয়েই বলল, বিটি, এত রাতে এইখানে? প্রশ্নটা করেই সে একটু থামলো বলে মনে হলো। নিজের 65 বছর বয়সেও এমন অনুভূতি আগে কখনো হয়নি। না, কথার কোনো উত্তর আসে না। স্নেহের বশে মেঘমিতার মাথায় হাত রাখল জেংপো। বুঝছি রে বিটি, এ পুতুলখানাই কাল হয়ে দাঁড়াইছে। ও কালের জিনিস। তুই আমায় ফিরাইন দে, ফিরাইন দে, ফিরাইন দে, ফিরাইন দে, দে দে। ইতিমধ্যেই জেংপো টের পেল কাছে পিঠে কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। যেন অদৃশ্য অপার্থিব সত্তা তার উপস্থিতি জানান দিতে চায়নি এতক্ষণ। কিন্তু কোনো এক অজানা কারণে সে এখন ক্ষুব্ধ হয়েছে। মেঘমিতা এতক্ষণে মুখ ফিরিয়েছে জেংপোর দিকে। সরু ওই চোখ দুটো যেন মণিবিহীন। ঘোলাটে দৃষ্টিতে ক্ষিপ্ত স্বরে সে বলল, খোকাকে কেড়ে নেবে? তোমার এত বড় স্পর্ধা! আমার কোলের বাছাকে তুমি কেড়ে নেবে? কি কি বলছিস রে বিটি? জেংপো উত্তরে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক এমন সময় বাইরের উঁচু গাছটা থেকে কি একটা ধপ করে এসে নামলো বারান্দায়। জেংপো চোখ কচলে দেখে, এটা কি? কি এটা? হায় ঈশ্বর, এমন বিভৎস শিশু কি হয়? না, শুধু মুখটাই একটি বিকৃত শিশুর। বিশাল দেহটা যেন দানবীয়। তুই কাকে জাগাচ্ছিস রে বেটি? কাকে জাগাচ্ছিস? এই যে শয়তান আছে, আমার আঙ্গুরু গো, আমার আঙ্গুরু, আমি কি করলাম? আমার আঙ্গুরু গো। কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সেই কদাকার শিশুরূপী শয়তান জেংপোর উপর ঝাঁপিয়ে পড়ে। তার বিশাল নখ দিয়ে জেংপোর মুখ ক্ষতবিক্ষত করে। বিশাল নখ দিয়ে খাবলে তোলে ডালা ডালা মাংস। জেংপো বেদনায় কুঁকিয়ে ওঠে।
ঘরে শুয়ে শরৎ এই বিষয়ে কিছুই টের পায় না। উঠোনে পড়ে থাকা জেংপোকে রক্তাক্ত অবস্থায় থুঁকতে দেখে হিংস্র জন্তুর মতো জোরে জোরে শ্বাস ফেলে সেই অপদেবতা। একসময় তারই চোখের সামনে মেঘমিতাকে সে নিয়ে চলে যায় বাইরে। মেঘমিতা বশ করা বালিকার মতো সেই অপদেবতার হাত ধরে বাইরে চলে যায়। জেংপো খুব করে আটকাতে চাইলেও আটকাতে পারে না। মৃত্যুকে খুব কাছ থেকেই সে দেখেছিল, তাই সুযোগ বুঝে রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় এক প্রকার। কড়া ডোজের ওষুধের ঘুমের জন্য সকালে ঘুম ভাঙতে দেরি হয় শরতের। যদিও সে বুঝতে পারে না জেংপো সেই ওষুধ মেঘমিতার খাবারে না মিশিয়েছিল শরতের খাবারে। কেন না, ঠিক যেমন টের পায়নি সে জেংপোর চলে যাওয়াটা। জেংপোকে না দেখতে পেয়ে বাড়ি মাথায় করে শরৎ। মানুষটার সকাল সকাল উঠে পড়ার অভ্যেস। সমস্ত ঘর বারান্দা পরিষ্কার করে। মুখ্য কাজ হয়ে দাঁড়ায় শরৎকে জল খাবার দেওয়া। এখনো অবধি এর অন্যথা হয়নি, কিন্তু আজ সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। বার কয়েক বারান্দার দিক থেকে ঘুঘু পাখির ডাক শোনা যেত। কৌতূহলবশত সেদিকেই এগিয়ে যায় শরৎ। বারান্দার ঠিক মাঝখানে কোথা থেকে এসে জুটেছে এক ঘুঘু পাখি। বার তিনেক ডাকাডাকির পর পাখিটা এক জায়গায় থম মেরে বসে পড়ে। চোখ বুজিয়ে নিজেকে গুটিয়েই নিয়েছিল এক প্রকার। তারপর কি যেন হতে একটা কর্কশ ডাকে নিজেকে আঘাত করে। পাখির ঠোঁটে রক্ত লেগে রয়েছে। কলের পুতুলের মতো নিজেই নিজেকে আঘাত করে চলেছে। বুকের মাংস খুবলে নিয়ে এক পৈশাচিক আনন্দ উপভোগ করছিল পাখিটি। জ্ঞান হওয়ার পর থেকে শরৎ জীবনেই প্রথমবার এমন একটি দৃশ্য দেখল। পাখিটিকে উদ্ধার করার পূর্বেই পাখিটির মৃত্যু ঘটে। মৃত পাখিটিকে মাটি চাপা দেওয়ার পূর্বেই শরৎ দেখেছিল টকটকে লাল দুটো চোখ যেন স্থির এবং বিস্ফারিত। এর আগেও দুইবার সেই অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিল। আগের পাখিগুলোর মৃত্যু অবশ্য সে দেখেনি, মৃত অবস্থায় বারান্দায় দেখেছিল। কিন্তু আজ সে যা দেখল তার কোনো উপযুক্ত ব্যাখ্যা সে নিজেকে দিতে পারে না। বারান্দার দিক থেকে হনহনিয়ে হেঁটে চলল শরৎ। জেংপোকে আশেপাশে না দেখে শরৎ চিন্তিত। একটা অদৃশ্য ভয় স্নায়বীয় শিহরণ হয়ে খেলা করছে গোটা মস্তিষ্কে। মনটা বড় কু গাইছে। এদিকে মেঘমিতা তার পুতুল সেবায় ব্যস্ত। সংসারে কি হলো না হলো সেই হুঁশ তার নেই। শরৎ উঁচু স্বরে বলে, আচ্ছা মেঘমিতা, বলছি কাকা কোথায় গেছেন তুমি কি কিছু জানো? শরতের কথায় মেঘমিতা কোনো উত্তর দেয় না। মেজাজটা ঠিক করে চলে উঠল। মেঘমিতার হাত থেকে পুতুলটা ছিনিয়ে নিয়ে, কি বলছি কি তোমাকে, কথা কানে যায় না? তখন থেকে এক কথা জিজ্ঞেস করে যাচ্ছি। আমি তো জানি না উনি কোথায়। রক্তে ভেজা পচা মাংসের বিদঘুটে আষ্টানি গন্ধ নাকে আসতেই কিসের একটা আষ্টানি গন্ধ আসছে, তুমি পাচ্ছ না? হ্যাঁ। মেঘমিতা খিলখিল করে হেসে উঠে বলল, খোকা খেয়েছে গো। মেঘমিতার অশরীরী হাসি দেখে গায়ে কাঁটা দেয় শরতের। এ কি বলছে সে? পুতুল কিনা খেয়েছে, এও কি সম্ভব? মেঘমিতার মুখের বেশ বদল এসেছে। নিদ্রাহীন দুটো সরু চোখ, ফ্যাকাশে মুখ, চেরা ঠোঁট, সব মিলিয়ে বিভৎস এক চেহারা। কি মনে হতে পুতুলটার দিকে তাকাতেই চোখে পড়ে রক্ত লেগে রয়েছে সারা মুখটায়। বিভৎস সেই পুতুলটাকে দেখে গাটা গুলিয়ে আসে। বাইরে বারান্দায় সেই পুতুল ফেলে দিয়ে কলঘরের দিকে ছুটে যায় শরৎ। না, এর একটা বিহিত হওয়া প্রয়োজন। ঘরের দিকে ছুটে আসে শরৎ। ঝড়ের আশঙ্কা বোধহয় মেঘমিতা একটু হলেও করেছিল। ক্ষুব্ধ শরৎ তীব্র স্বরে, শোনো, এই নাটকটা এবার বন্ধ করো মেঘমিতা। পুতুল নিয়ে এই আদিক্ষেত আর নেওয়া যাচ্ছে না। পুতুল নয় ওটা, আমাদের খোকা। খোকা, খোকা আর খোকা। শোনো, তুমি আর কখনোই মা হতে পারবে না। এই সহজ সত্যিটা মাথায় একেবারে ঢুকিয়ে নাও।
আমি আর পারছি না। না না না, এটা হতে পারে না। আমাদের আমাদের খোকা আছে, আছে, সে দেখা দেয়। আমি আমি তাকে নিজের এই দু হাতে স্পর্শ করেছি। ও আছে, ও আছে, ও আমাকে দেখা দেয়। মেঘমিতার স্বর ছাপিয়েও শরৎ এইবার বলে উঠল, শোনো, ডাক্তার নিজে বলেছেন এটা আর সম্ভব নয়। আর মানসিক রোগীর মতো আচরণ এইবার তুমি বন্ধ করো প্লিজ, হাত জোর করছি তোমার সামনে। কথাটা শেষ হতেই বারান্দায় কিছু একটা ভেঙে পড়ার শব্দ হলো। শরৎ সেদিকে একবার ছুটে গেল। খোলা বারান্দাটায় ভেঙে পড়েছে পাইন গাছের ছোট্ট একটা ডাল। কিন্তু তার থেকেও বেশি যা শরৎকে অবাক করেছে তা হলো পাইন গাছের আকৃতি ত্রিভুজের মতোই। ছোট ডাল অর্থাৎ গাছের শীর্ষাংশ। হঠাৎ কি এমন এসে উড়ে বসলো যাতে উঁচু ডালটা এইভাবে ভেঙে পড়ল? নিশ্চয়ই ভারী কিছু হবে, নইলে কিভাবে সম্ভব? আচ্ছা, পাহাড়ি টিয়া বা অন্য পাখির কি গাছের ডাল ভেঙে দেওয়ার ক্ষমতা আছে? আর বারান্দায় সেই রক্তের বিন্দুগুলোই বা গেল কোথায়? হঠাৎ করে মিলিয়ে গেল, নাকি তা শুষে নিয়েছে অন্য কেউ? মেঘমিতাও সেদিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। কম্পিত স্বরে শরৎকে বলে ওঠে, খোকা এসেছিল। মেঘমিতার মাথার আড়ালে ওটা কি? হায় ঈশ্বর, এই কোন অশনি এসে ঠাঁই নিয়েছে অবশেষে? শরৎ কোনো উত্তর দেয় না। মেঘমিতার মুখের দিকে তাকিয়ে সে যা দেখেছিল তা আজন্মকাল ভাষায় বর্ণনা করতে পারবে না। পাহাড়ি এলাকায় বিকেল ক্ষণস্থায়ী। দিনের আলো শেষ হতেই ঝুপ করে কখন যে সন্ধ্যা নামবে তারই অত্যা নেই। বিকেল অবধি যতটুকু আশেপাশে ঘুরে দেখা যায়, সন্ধ্যা হলে ওদিকে জঙ্গলমুখী কেউ হতে চায় না। অবশ্য জঙ্গলে যারা থাকে পোশাকি ভদ্র সমাজে তাদের ঠাঁই নেই। সুতরাং সীমান্ত রেখার একটা ভূমিকা পালন করে থাকে এই জঙ্গল। সন্ধ্যায় আবহাওয়ার পারদ একটু নিচে নেমে আসতেই চারপাশটা আরো নিঝুম হয়ে আসে। জনাতিনেক লোক কেবল ডালপালা গুঁজে আগুনটুকু জ্বালিয়ে রেখেছে। ঠান্ডায় যতটুকু স্বস্তি পাওয়া যায় আর কি। সকলের মান্য বুড়া বাবা মুদিত নয়নে মগ্ন রয়েছেন। এহেন শান্ত পরিবেশে বিঘ্ন ঘটিয়ে এক মহিলা কেঁদে চলেছেন। ক্রন্দনরতা মঙ্গলি, বয়স 56 হবে। মগ্ন আদিবাসী বৃদ্ধের সামনে মাটিতে লুকিয়ে পড়েছেন। মুদের বাপটা নিবেন না বুড়ো বাবা, আমার মরদ কিছু বুঝে নাই, কিছু বুঝে নাই, ও না জানি করেছে বুড়া বাবা। বুড়া বাবা তখনও মুদিত নয়ন মেলে দেখেননি। তিনি পা দিয়ে মুংলিকে কিছুটা দূরে ঠেলে দেন। মুংলি হাউমাউ করে কেঁদেই চলেছেন। মাঝে একবার করে পাতলা শাড়ি দিয়ে উন্মুক্ত বক্ষ যুগল ঢাকার চেষ্টা করছেন। মাফ করেন বাবা, আপনি 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 গুরু মানুষ, আমাদের মানে একটু সেই দেখেন বাবা, বাবা মাফ করেন। মুংলির ঠিক পাশেই চাদর চাপা দিয়ে হাঁটু গেড়ে বসেছেন তার স্বামী। চাদর চাপা দেওয়ার বহর দেখেই বোঝা যাচ্ছে তিনি মুখ দেখাতে অনিচ্ছুক। মাথা নিচু করে নিঃশব্দে বসে রয়েছেন শুধু। বুড়া বাবা একসময় চোখ মেলে চাইতেই মুংলি আধারেও আশার আলো দেখতে পান। মুখে হাসি ফুটে ওঠে। স্বামীর দিকে বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে সে বলে, হাঁ করে বসে আছো কেন? কি সর্বনাশটা পাকাইছো বুড়া বাবারে, বলো বলো। বুড়া বাবা বিচলিত হয়ে বলে, থাম তুই, তোর মরদকে বলতে দে। সে কথায় ভদ্রলোক একটু আশ্বস্ত হলেন। তিনি চাপা স্বরে বললেন, বুড়া বাবা, আমি ওদের দেখছি, কি কি বিশ্রী সেই দানব, যেন যেন শরীরে আধার মেখে এসেছে বুড়া বাবা। ও
মোর পরাণ একেরে একেরে বেড়াইছিল বটে। ও কি বিশ্রী বুড়া বাবা, আমি দেখেছি বটে। জটাধারী বৃদ্ধ এইবার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। গঞ্জিকায় একবার টান দিয়ে ভারসাম্যহীনের মতো এগিয়ে গেলেন ভদ্রলোকের দিকে। শরীরের ঘ্রাণটুকু নেওয়ার জন্যই বুনো পশুদের কায়দায় প্রদক্ষিণ করেন। চাদরে ঢাকা গোটা শরীরটা ভীতিতে স্তূপ হয়ে আসে। পাশে মঙ্গলির ঘামে ভেজা শরীরটা থরথর করে কেঁপে ওঠে। একসময় বুড়া বাবা নিজের আসন গ্রহণ করে বলেন, আমি ওরে দেখছি, ওর ঘোর বিপদ। কালো ছায়াটা ওর সাথে সাথেই ঘুরতেছিল। মরণকে ওরা ডাক দিচ্ছে, মূর্তি তো ওদের হবেই। মুঙ্গলি ফুঁপিয়ে কেঁদে উঠতেই ওনার স্বামী বলে ওঠেন, আর হে বুড়া বাবা, আর কি কোনো উপায় নাই? আর কোনো উপায় নাই? উপায় একটাই, রায়মণি। বৃদ্ধের সাথে উভয়ই হতবাক হয়ে বলে ওঠেন, রায়মণি? এদিকে সন্ধ্যার আসর গড়িয়ে রাত হতে চলল। বাড়িওয়ালা ডুরানবাবু বড়ই প্রাণখোলা মানুষ। এই কথায় সে কথায় শরৎকে সেই যে চেয়ারে বসিয়েছেন, এখনো অবধি সেই চেয়ার ছেড়ে উঠতে পারেনি শরৎ। কি শরৎ বাবু, কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ, তকলিফে আছেন মনে হচ্ছে। ডুরানবাবুর কথায় ঘোর কাটে শরতের। হ্যাঁ, আসলে ওই বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে আসার পর থেকেই না কিছুই যেন ঠিক হচ্ছে না ডোরানবাবু। তার মানে কি আমার বাড়ি আপনার না পছন্দ আছে? হ্যাঁ, না না, সেই রকমটা নয়। আরে আমি তো মজাক করছিলাম। আরে ছোড়েন আমার কথা, ছোড়েন, বলেন কি ব্যাপার? শরৎ বিহ্বল দৃষ্টিতে বলল, কিছু ঠিক নেই আসলে। আমি না বড্ড সমস্যায় আছি ডোরানবাবু। কি হয়েছে বলেন তো? আমার স্ত্রী মেঘমিতা বড্ড অসুস্থ। আচ্ছা, বাচ্চাটা মারা যাওয়ার পর থেকেই না ওই ভীষণ ভেঙে পড়েছিল। আপকা বাচ্চা? হ্যাঁ, বছরখানেক আগের কথা। মেঘমিতা তখন সন্তান সম্ভবা। আমরা সবাই একসাথেই থাকতাম জানেন। রোজগার তখন কম হলেও সংসারে অনেকটা সুখ ছিল। বহু বছর পর বাড়িতে খুশির খবর আসতে চলেছিল। মেঘমিতা সন্তান সম্ভবা জেনেই সকলে খুব আনন্দিত ছিল। পরিবারে যেন সুখের অন্ত ছিল না। কিন্তু ওই যে সুখ যে অস্থায়ী, কথায় বলে যে বেশি দিন নাকি রয় না। তাই আমরাও পারলাম না। পঞ্চমতম মাসেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হলো আমার স্ত্রীকে। বাড়ির সবাই খুব চিন্তিত ছিল। ডাক্তার জানালো যে রক্তাল্পতার কারণে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছিল মেঘমিতা, আর সেটা গর্ভাবস্থাতেই। এতে মা ও সন্তান দুজনেরই বিপদ ছিল। অকাল মৃত্যু ঘটতে পারত দুজনেরই। ডাক্তারের বলাও যা, বাস্তবে হওয়াও তাই। রক্তাল্পতার কারণেই মেঘমিতার সন্তানের মৃত্যু হয় ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই। শুধুমাত্র মৃত শিশুটিকে ওর শরীর থেকে অপসারণ করবার সময় ডাক্তার ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছিলেন যে মৃত সন্তানটা পুত্র সন্তান ছিল। স্বাভাবিকভাবেই পরিবারে তখন শোকের ছায়া। এইসবের মধ্যেও সব থেকে বেশি যে ভেঙে পড়েছিল তার কেউ নয়, মেঘমিতা নিজেই। জানেন, বড় আশা করে উল দিয়ে দুটো জামা বুনে রেখেছিল। আমাকে দেখলেই বলতো, খোকা আসবে গো, দেখো আমাদের ছেলেই হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই সব স্বপ্ন আর পূর্ণতা পেল না। সদ্য সন্তান হারানোর পর ওর আর কোনো কিছুই ভালো লাগতো না।
জানেন, আমরা না বুঝতে পারতাম যে ও মানসিক অবসাদে ভুগছে। এর জন্য আমাদের মাঝে কিঞ্চিত দূরত্বেরও সৃষ্টি হয়েছিল। মা সবটা বুঝে আমাদের একদিন ওই দূরে কোথাও যেতে বলে। অনেক দিনের পেন্ডিং সুযোগটাকে কাজে লাগিয়ে আমি ওকে নিয়ে ঝাড়খণ্ড চলে আসি। ভেবেছিলাম জানেন যে ওই পরিবেশটা বদলে গেলে ও একটু স্বস্তি খুঁজে পাবে, কিন্তু 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 কেয়া? মেঘমিতা এতটুকু সুস্থ হয়নি জানেন। উল্টো উল্টো ওই পুতুলটাকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছে। মাঝে মাঝে তো আমার এটাও মনে হয় জানেন যে ওটা ওটা শুধুই পুতুল নয়, ওটা ওটা অন্য কিছু। ভরসাপূর্ণ স্পর্শ দিতেই কাঁধে হাত রাখলেন ডুরান। শরৎ দুই হাতের মধ্যে মাথা চেপে দীর্ঘশ্বাস ফেলে। আর লজ্জা দেবেন না ডুরান বাবু, আর লজ্জা দেবেন না। আরে না না শরৎ বাবু, আপনাকে আমি সেরকম কিছু বলি নাই তো। নিজেকে একটু শক্ত করুন, সামনে অনেক কঠিন লড়াই আছে। আপনি বরং একটা কাজ করতে পারেন, আপনি ভাবিজিকে নিয়ে কোন এক সাইকিয়াট্রিস্টকে পাস যান। জানেন ডুরান বাবু, আমারও মনে হয় সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াটা খুব প্রয়োজন। সেদিনের ঘটনাটা আমি জাস্ট ভুলতে পারছি না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের ভাষায় বোঙা শব্দের অর্থ কি? সিগারেটটা ধরাতে গিয়েও যেন একবার কেঁপে উঠলেন ডুরান। হ্যাঁ, क्या बोले शरद बाबू? আপনি এই কথা কোথায় শুনলেন? কেন নবচাঁদ আপনাকে কিছু বলেনি? সেদিনের ঘটনা। আরে আরে মশাই, মরতে মরতে বেঁচেছি জানেন। নেই তো, এসব তো কিছুই বলেনি আমাকে। আচ্ছা আপনি বলেন তো, সেদিন কি হয়েছিল? আর বলবেন না, সাইড দেখতে বেরিয়েছিলাম, লাঞ্চ আবার, তাই ভাবছিলাম যে ওই পাদদেশের ওই জঙ্গলটা আছে না, ওখান থেকে একটু ঘুরে আসি। বেশি দূরেও আমি যাইনি। এমন সময় জঙ্গল থেকে কিছু অদ্ভুত মানে ওই দুষ্কৃতী গোছের লোকেরা বেরিয়ে এসে হঠাৎই মানে হামলে পড়লো আমার শরীরের ওপর। তারপর অদ্ভুত কী সব কাণ্ড কারখানা, মানে আমার গায়ের গন্ধ শুকতে শুরু করলো। তারপর ওই কবিতার মতো কি কি যেন বললো একটা, মানে দাঁড়ান একটা মিনিট, পুরোটা মনে নেই যদিও। ওই কি যেন ওই বিটি মরেছে, তারপরে কি যেন, হ্যাঁ ওই বিটি মরেছে, রাগী যাবে বোঙা, তারপর ওই হ্যাঁ ওই ক্ষুধা, এইসব আর কি। এইরকমই কিছু একটা বলেছিল আর কি। মানে আমার ঠিক কি হলো ডুরানবাবু, এই কনকনে শীতেও আপনি ঘামছেন কেন? ডুরানবাবুর চোখ মুখ অজানা এক ভয়ে বসে গিয়েছে। মুহূর্তের মধ্যে পরিবেশটা কেমন দম বন্ধ করা একটা অনুভূতি জাগাচ্ছে। পকেটের রুমালটা দিয়ে চোখ মুছে বললেন, বোঙা জাগিছে, বিটি মরেছে, বেটার বড় অসুখ, ক্ষুধা না মিটিলে রাগি যাবে বোঙা, বাঁচবে না আর কেহ। আচ্ছা শরৎ বাবু, একটু মনে করে বলেন তো, ऐसा कुछ শোনা থাকে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এই ছড়াটাই উনি বলছিলেন, কিন্তু মানে আমার যে কিছুই বোধগম্য হয়নি। মানে কি বলতে চাইলেন, মানে কেন, আমি কিছু বুঝতে পারিনি। ठीक है तो फिर सुनिए, वो जो पुराना सावताल सब है ना, वो सब इस मुहावरे से एकदम परिचित আছে। लेकिन एक बात मेरे समझ में नहीं आ रहा है शरद बाबू की आजकल के लड़के लोग को कैसे ये सब के बारे में पता चला। ये আপনাদের যেমন ভগবান আছে শয়তান আছে, हमारा भी ऐसा कुछ है, मारांग बुरु और बोंगा। मारांग बुरु हमारे लिए एकदम भगवान देवता जैसा है, और बोंगा হলো শয়তান। ও যখনই কারোর উপর ছায়া ফেলে তখন কিন্তু এই মুহাবরাটা বলা হয় उस इंसान को चेतावनी देने के लिए। इतना पुराना मुहावरा आपको क्यों बोला गया? अच्छा शरद बाबू, आप कुछ गलत तो नहीं किए ना? শরৎ এক প্রকার থ হয়ে বসে রইল। ভুল? আমি ভুল?
আচ্ছা, আপনি এতক্ষণ যা যা বললেন সে বিষয়ে আপনি নিশ্চিত? अरे हाँ हाँ हमें गारंटी आची वो बुंगार तो पूजाओ करा है हम लोगों के बीच एकदम जो नीच जाती है ना उस शैतान का पूजा करता है क्या बोले आपको वो एकदम भालो जिनिस नाय सौरद बाबू अरे हम लोग तो रायमणि के सेवा करते हैं उस जंगल में रायमणि का एक पुराना मंदिर भी আছে আচ্ছা ডোরান বাবু, মানে এখন তাহলে আমার ঠিক কি করা উচিত? सबसे पहले आप एक काम कीजिए যে লোকটা আপনাকে এই কথাগুলো বলেছিল না ওকে খুঁজে বার করেন शायद वही बोल पाएगा ये सब आपको क्यों बोला गया था। আচ্ছা ডোরান বাবু, একটা কথা আপনাকে বলার আছে। আমার এক পরিচিত কাকা আছে, আপনাদেরই সম্প্রদায়ের। উনি পরিচারকের কাজ করেন আমাদের বাড়িতে। ওনার নামটা জেংপো টুডু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জানেন, উনি না হঠাৎই কোথাও যেন উধাও হয়ে গিয়েছেন, আমাদের বাড়ির দিকেও আর আসেননি। আমি সেটা নিয়েও বেশ চিন্তিত আছি। अरे आप इतना मत सोचिए ना शरद बाबू, सब ठीक हो जाएगा। अरे वो बुंगा थकले আমাদের মারাং বুড়ি भी तो আছে, হ্যাঁ উনি সব ঠিক করে দেবেন, आप निश्चिंत रहिए। সময় প্রায় ৩:৩০। ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে মেঘমিতা। শরৎ এখনো ঘরে ফেরেনি। 10টার আগেই সে ফোনে জানিয়েছে জেংপোকে না নিয়ে সে আজ ফিরছে না। অগত্যা আজ রাতটুকু একাই কাটাতে হবে মেঘমিতাকে। এতক্ষণ অবধি সব ঠিকই ছিল, হঠাৎই বারান্দার ছমছম শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুঙুরের শব্দ না? মেঘমিতা প্রফুল্ল হয়ে, খোকা, আমার খোকা এসেছে। দরজা খুলে বাইরে বেরোতেই একটু অস্বস্তি বোধ করল মেঘমিতা। এই ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে, তবে খোকার আগমনে কোনোদিন এমন ভয় কাজ করেনি তার। তবে আজ এমন হচ্ছে কেন? এ কিসের ইঙ্গিত? খোলা বারান্দায় এসে উপস্থিত হতেই মেঘমিতার মন আকুল হয়ে উঠল। খোকাকে একবার দেখার জন্য অপেক্ষায় থাকে তার মা। খোকা যে সহজে দেখা দেয় না। মেঘমিতা স্নেহের সুরে, খোকা, কোথায় গেলি? দেখা দিবি না? এই অভাগে যে তোর জন্যই বেঁচে রয়েছে খোকা। ফাঁকা বাড়িতে কথাগুলো প্রতিধ্বনিত হলো। কাছাকাছি একটা বিশ্রী শব্দ হতেই বুকটা শুকিয়ে আসে। বাইরের পাইন গাছটার ঘাড় কেউ যেন নৃশংসভাবে মোটকে দিয়েছে। তার থেকেও মেঘমিতা আশ্চর্য হয় এই দেখে একটা কালো অবয়ব খুব দ্রুত নেমে এসে আছড়ে পড়ল খোলা বারান্দাটায়। মেঘমিতার পিঠ থেকে গিয়েছে রেলিংয়ে। চোখের পলকে সেই অবয়ব আকৃতি নিল এক বিকৃত দানয়ে। খানিকটা দেখতে সেই পুতুলটার মতোই, কিন্তু এটা কে? একে যে আগে কখনোই দেখেনি মেঘমিতা। তবে কে এটা? খোকাকে যে সে এতদিন মায়াবী শিশুরূপেই দেখেছে। কুৎসিত মুখটা দেখে এতক্ষণে গলা শুকিয়ে এসেছে। অস্ফুট স্বরে, কে তুমি? আমার খোকা? ব্যাঙের মতো ফোলা শরীরটা ছোট ছোট ঘুঙুর দিয়ে সাজানো। দানোটা পৈশাচিক সুরে বলে, রক্তের স্বাদ চাই, রক্তের স্বাদ। না, এ হতে পারে না। দানোটা এক পা করে এগিয়ে আসছে তারই দিকে। খাটো ফোলা পা দুটো যেন বিভৎস। ইতিমধ্যেই হাজারো শিশুর ক্ষুব্ধ স্বর যেন একই সাথে হিংস্রভাবে গর্জন করছে। সারা বাড়িতে জনপ্রাণী বলতে কেবল মেঘমিতা একাই রয়েছে। উচ্চমাত্রার ভয় এখন স্নায়বিক যন্ত্রণায় পরিণত হয়েছে। দানোটা একটু একটু করে এগিয়ে আসছে, আর তার বিশ্রী ফোলা হাত দুটো মেঘমিতার গলা বরাবর এগিয়ে আসছে। তবে আজ রাতেই কি শ্বাস রোধ হয়ে মৃত্যু ঘটবে মেঘমিতার?
শেষ কথাটা বলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে শরীরটা। মধ্যরাত্রে জঙ্গল যেন জেগে উঠেছে বিশেষ এক পূজায়। মাদলের তালে শরৎ দিকভ্রষ্ট, কোন দিক থেকে যে সুর ভেসে আসছে তা বোঝার উপায় নেই। এদিকে ঝোপের আড়ালে কারা যেন ফিসফিস করছে। ভয়ে প্রাণ রক্ষার তাগিদে শরৎ দৌড়ে চলেছে আপাতত। দুরানবাবুর বাড়ি থেকে জঙ্গলে আসার পথে শরতের বেশ কয়েকবার মনে হয়েছিল কেউ একজন তার পিছু নিয়েছে। দেখার ব্যর্থ চেষ্টা করার পরেও বিশেষ একটা লাভ হয়নি। এমন অসহনীয় অনুভূতি বুকে চেপে কোনো মতে খোঁজ চালাচ্ছে শরৎ। যেন তেন প্রকারে কাকাকে আজকে রাতের মধ্যেই খুঁজে বের করতে হবে। আচমকা একটা পাথরের টুকরো কপালে এসে লাগতেই রক্ত গড়িয়ে পড়ে। কপালের জ্বালা পোড়া জানান দিচ্ছে পাথরের ধারালো দিকটা লেগে পাতলা চামড়াটা কেটে গিয়েছে। মনে হচ্ছে অনুসরণকারী ব্যক্তি কোনো একজন নয়, একাধিক। চাপা উত্তেজনা ভয়ে মিশিয়ে গিয়ে তীব্র স্বরে সে বলল, কারা কারা আমার পিছু নিয়েছেন? যেতে দিন আমাকে। মুহূর্তের মধ্যে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে কয়েকজন ডাকাবুকো যুবক, যেন সভ্যতার আদিমতম রিপু নিয়েই কালের বুক চিরে বেরিয়ে এসেছে। তাদের হিংস্র চাহনি এসে পড়েছে শরতের উপরে। আধারকে আশ্রয় করে এরা লুকিয়েছিল এতক্ষণ। শরৎকে দেখে একে একে বেরিয়ে আসে ঝোপের আড়াল থেকে। অর্ধনগ্ন ময়লা শরীর দেখেই বোঝা যাচ্ছে এরা জঙ্গলেই বেড়ে উঠেছে। ইতিমধ্যেই নিজেদের পাশবিক বল প্রয়োগ করে শরৎকে ধরে ফেলে তারা। জনা কয়েক মিলে পাকড়াও করে শরৎকে নিয়ে যায় জঙ্গলের অজানা এক গুপ্ত স্থানে। আধারের মাঝে আলো খুঁজে পেতেই শরৎ দেখে শুকনো ডালপালার উপর মাটির প্রলেপ দেওয়া বেদিতে বসে রয়েছেন এক বৃদ্ধ। এই বৃদ্ধ শরতের পরিচিত। হ্যাঁ, ইনি সেই দিন অভিশপ্ত ছড়া কেটেছিলেন। বৃদ্ধ শরতের রক্তাক্ত কপাল লক্ষ্য করে, বটে, পাইলি কোত্থেকে? ডাকাবুকো দলের মধ্যে একজন তীব্র স্বরে বলে উঠল, শয়তান বেটা এদিকেই আগায় আসছিল বুড়া বাবা, দিচ্ছি পরে কপালটু ফাটিয়ে। বাইরের বেটা ছেলে কিনা আমাদের জঙ্গলে আইব? বলেন তো আপদটারে খালাস করে দিব। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করুন আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি একেবারে সত্যি কথা বলছি, আমাকে বিশ্বাস। বেশি কথা বলবি ক্লাই, বাইরের আদমি আমাদের পিছু লিয়েছিস। দলের মধ্যেই একজন শরতের গলা টিপে ধরে, থাম বলছি, থাম বলছি না। ওরে ছাড়ান দিতে, ছাড়ান দে। ওরে বুঙায় পেয়েছে, মরণ ওর দূরের ধারে। তোরা কি মারবে? ছাড় রে। বৃদ্ধের আদেশ যেন বেদবাক্যের সমান। সেই আদেশ মানতে তারা শরৎকে ঠেলে দেয় বাঁধানো সিঁড়ির মতো এক অংশে। ঠিক পাশেই এক অর্ধনগ্ন মহিলা বসে রয়েছেন বিশাল এক মূর্তির সামনে মাথা নত করে। চারিদিকে প্রদীপ ও মশালে সজ্জিত সেই স্থান দেখে কোনো পুরনো মন্দির বলেই মনে হলো শরতের। আশপাশটা একবার দেখে নিয়ে সে বলল, এ আমাকে কোথায় এনে ফেলেছেন? এত সাজ, এত দীপ্ত, কোন দেবতা? শহুরে ছা, কি বুঝবি এই মহিমা? ই আমাদের রায়মণির থান আছে বটে। শরৎ বেশ বুঝল এখানকার প্রকৃতির বুকে বেড়ে ওঠা মানুষগুলোর মনে কোথাও একটা শহুরেদের উপর তীব্র বিদ্বেষ রয়েছে। সেই বিদ্বেষ হিংস্র আকারে ফুটে উঠছে চোখে মুখে। বুঙা জাগিছে, বিটেই মরেছে। বেটার বড় অসুখ, ক্ষুধা না মিটিলে রাগি যাবে বুঙা, বাঁচবে না আর কেহ। চড়া শেষ করে বৃদ্ধ মৃদু হাসলেন। ওনার বক্র দৃষ্টি গিয়ে পড়েছে বসে থাকা সেই মহিলার উপরে। বৃদ্ধ শরৎকে বিভ্রাট থেকে মুক্তি দিতেই বললেন, তোর সব জবাব ওই মহিলাটু দিবেক। ওরে জিগা। বৃদ্ধের কথা শুনে
কান্নায় ভেঙে পড়লেন শরতের সামনে বসে থাকা সেই মহিলা। বয়োজ্যেষ্ঠ মহিলাকে সান্ত্বনা দিয়ে, আরে আরে কাঁদছেন কেন আপনি? আর উনি উনি কি বলতে চাইলেন? কি জানেন আপনি আমাদের বিষয়ে? মঙ্গলি ইষ্টদেবতাকে স্মরণ করে। আমার ক্ষমাটা করে দিয়েন মারাম বুড়ো, আমার ক্ষমাটা করে দিয়ে। তারপর শরতের দিকে চেয়ে বলে, আসেন আসেন বাবু, আমার সঙ্গে আসেন আসেন। শরৎ সুবোধ বালকের মতো তাকে অনুসরণ করে এগিয়ে চলে। রাত যেন মায়াবী। শুধু রাত বললেই বোধহয় ভুল হবে, এখানের সবকিছুই যেন মায়াবী। আদিম রহস্য রয়েছে প্রতিটি জিনিসে। সংক্ষিপ্ত পথ ধরেই শরৎকে নিয়ে এগিয়ে চলে মঙ্গলি। এখনো দূরে ফেলে আসা সেই স্থান থেকে ভেসে আসছে মাদলের শব্দ। নেশাগ্রস্ত যুবকেরা এখনো মেতেছে অদ্ভুত এক নৃত্যে। শহরের সমস্ত ঘোর কাটিয়ে মঙ্গলি এক জায়গায় এসে থেমে গেলেন। বোধহয় এইবার কিছু বলবেন। একটি ঘরের সামনে এসে উপস্থিত হতেই নজরে এলো ভিতরে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বসে রয়েছেন। হ্যারিকেনের আলো জঙ্গলের অন্ধকারের মধ্যেও ঘরটিকে আলোকিত করে রেখেছে। মঙ্গলি বোধহয় শরৎকে অভয় দিতেই ভিতরের দিকে এগিয়ে গেলেন। ভদ্রলোক যিনি চাদরের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন, তিনি একটু নড়ে চড়ে বসলেন। ভয় তো পাবেন না বাবু, ভিতরে আসেন, ভয় তো পাবেন না। আচ্ছা, উনি ওরকম গা ঢাকা দিয়ে বসেছেন কেন? উনি উনি আমার মরদ, ওনার কাছেই আপনাকে নিয়ে এসেছি। শুনলাম খোঁজ করছিলেন। না না, আপনাদের বুঝতে ভুল হয়েছে। আমি 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 খোঁজ করেছি ঠিকই, তবে তিনি জেংপো টুডু। আমি এখানে বাবু। ভদ্রলোক মৃদু আচ্ছন্ন স্বরে বললেন। শরৎ আশ্চর্য হয়ে, আপনি এখানে? আমি এখানে। কোথায় কোথায় চলে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, আপনি জানেন আপনার কত খোঁজ করেছি? ওইদিকে মেঘমি তো ঠিক নেই। আমি সব জানি বাবু, বিটি আমার ঠিক নাই। সেই রাতে আমি ওই দানকে নিজের চোখে দেখেছি বাবু, নিজের চোখে। মানে আপনি এসব কিভাবে জানলেন? মঙ্গলি নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে, রাগ তো করবেন না বাবু, উনি আপনারে বুঝায় বলছে। শোনেন, একটু শোনেন। দেখুন, আমি কথা বাড়াতে চাইছি না। আমি শুধু এইটুকু জানতে চাই, কি হয়েছে আমার মেঘমিতার? বিটির উপর বোঙায় দৃষ্টি দিচ্ছে বাবু। এসব আমারই ভুল, তবে বিটির কোনো দোষ নাই। দেখুন, আমি শুধু জানতে চাইছি এটা কিভাবে হলো। সে 1 মাস আগের কথা বাবু। অফিসের কাজে আপনি চাই বাসা ছেড়িয়ে বাইরে গেছিলেন। তখন বিটি সারাক্ষণ আমার সাথে গল্প করত, কাম কাজে হাত বাটাতো। এসব হইতে হইতে আমি বিটিকে সকালে বলেছিলাম, বিটি বলি আজ রাতে তুই গেটে তালা দিয়ে দিস। হ্যাঁ, আমি থাকছি নাই তো। আসলে মোদের গায়ে পরব আছে, পরব, আমাকে যেতে হবে। হ্যাঁ, কিসের পরব কাকা? মুদের বংশে বেটা ছেলে হয়েছে তো, গায়ে বাচ্চা হলে পরে আমরা নাচ গানা করি। এটা এটা হচ্ছে আমাদের গায়ের চল। আনন্দ করি, মজা করি, কত কি করি। বেশ, তবে আমিও যাব তোমার সাথে গায়ে। সে কি রে, তুই কিনা আমার সাথে যাবি? এ বাবা, বাবু জানলে পরে রাগটা করবে। না না, গিয়ে কাজ নাই। তার চেয়ে আমি ভালো মুরগির ঝোল বানাই রাখবো, তুই খাবি নাই গরম গরম। আমি ঘরে থেকেই বা কি করবো একা একা? আর শরৎ জানলে তো রাগ করবে, ওকে বলবে কে এই কথা?
কিন্তু আর কিন্তু নয়, রাতে আমরা তাহলে যাচ্ছি। হ্যাঁ, বিটির অনুরোধ আমি ফেলতে পারি নাই বাবু। রাতে বিটিকে জঙ্গলের পথ ধরে এইখানে গায়ে গায়ে নিয়ে আসি গো বাবু। সেই রাতেও এমনি মাদল বাজতেছিল। বেটা বিটিরা মহুয়ার রস খাইয়ে নাচ গান করছিল গো বাবু। বিটি আমার এক ঠায়ে আগুনের দিকে চেয়েছিল। রাতের নেশা বুঝি ওকে পেয়ে বসেছিল গো বাবু। বিটি, আমাদের গায়ের পরব তোর মনে ধরেছে? হ্যাঁ, তোমাদের গাঁয়ের মানুষগুলো একটু অদ্ভুত হলেও খারাপ নয়। সন্ধ্যা যখন প্রায় শেষের দিকে, ঠান্ডা হিমেল হাওয়ায় পুড়ে যাওয়া কাঠগুলো প্রায় নিভু নিভু। ঠিক তখনই এক সাঁওতালি বধূ সাদা কাপড়ে জড়ানো একটা মণ্ড খুবই সাবধানে তা কোলে নিয়ে জেংপোকে লক্ষ্য করে হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসে। সেই সাঁওতালি বধূ জেংপোর ঠিক সামনে দাঁড়িয়ে সেই কাপড়ে জড়ানো বস্তুটি জেংপোর দিকে বাড়িয়ে দেয়। চারিদিকে মশালের আলোয় মেঘমিতা স্পষ্ট দেখে সেই কাপড়ে জড়ানো বস্তুটা কোনো বস্তু নয়, আসলে এক শিশুকে সযত্নে সেই সাদা কাপড়ের মধ্যে জড়িয়ে রাখা হয়েছে। সেই শিশুকে আগলে রাখার কৌশল দেখে মেঘমিতার এতটুকুও বুঝতে অসুবিধা হয় না সেই শিশুটি দাঁড়িয়ে থাকা সাঁওতাল বধূর। সত্যি শিশুটা ভারী সুন্দর। মায়ের কোলে ঘুমন্ত শিশুটির মুখে নিষ্পাপ হাসি ফুটে উঠতে দেখে মন চঞ্চল হয়ে ওঠে মেঘমিতার। সবকিছু যদি আজ ঠিকঠাক হতো তাহলে মেঘমিতার কোলেও ঠিক এই রকমই একটি শিশু খেলা করত। কিন্তু সেসব আর হলো কোথায়? তার পূর্বেই যে সর্বনাশ হয়ে গিয়েছে। মেঘমিতা কোনো কিছু না ভেবেই সেই শিশুকে কোলে নেওয়ার জন্য বধূর দিকে হাত বাড়িয়ে দেয়। মেঘমিতাকে দেখে বিশ্বস্ত মনে হতে সেই মহিলা তার সন্তানকে বাড়িয়ে দেন। কাপড়ে জড়ানো ঘুমন্ত শিশুকে নিয়ে মেঘমিতা আবেগপ্রবণ হয়ে পড়ে। জেংপো হাসি মুখে, বিটি, ও হচ্ছে আমার ভাইপো কুলুর বউ। আমার এই বাচ্চাটা ওদের বেটা। আমাদের নিয়ম আছে বটে, বাচ্চা জন্মালে প্রথম 3 মাস মা আর বাচ্চা আতুরে থাকে একটা ঘরে। সেইখানে মহিলা ছাড়া কারুর প্রবেশ নিষিদ্ধ। 3 মাস কাটলে পরে মা বাচ্চাকে নিয়ে ঘরের বাইরে আসে, সকলের সাথে আলাপ করায়। তাই এই ডিংলিও এসেছে ওর বেটাকে নিয়ে সকলকে দেখাবে বলে। কাকা, আমায় ফিরতে হবে, আজ আর ভালো লাগছে না। বিটিকে হঠাৎ মন খারাপ করতে দেখে আমার বড় ভয় হয়। মুখ চোখ কেমন যেন শুকায় গেছিল। তখনও বুঝিনি বিপদ আসতে চলেছে। সেই রাতে আমি আর বাড়ি ফিরতে পারিনি। বিটি কাঁদতে কাঁদতে বলেছিল, কাকা, আমার সন্তান মারা গিয়েছে। জন্মের আগেই মৃত্যু ঘটেছিল তার। আমার সন্তান নেই কাকা। লোকে বলে আমার কোনোদিনও বাচ্চা হবে না, মা হতে পারবো না আমি। আর শরৎ কি মনে করে জানেন? আর শরৎ মনে করে আমি কিছুই জানি না, ও স্বাভাবিক থাকার ভান করে। কিন্তু আমি তো পারি না সবটা জেনেও স্বাভাবিক থাকতে। সন্তান হারানোর কষ্টটা কি তা আমি জানি। আমি তো মা হতে পারতাম কাকা, বড় স্বাদ ছিল জানো। ছেলে মেয়ে যেই হোক না কেন,
খুব আদরে মানুষ করব, তার সাথে খেলবো, তাকে সাজাবো। কিন্তু কিন্তু সেই ইচ্ছে আমার অপূর্ণই রয়ে গেল। আমার আমার খোকা খুকু হাসবে না, মায়ের সাথে তারা খেলবে না। এই বলে পুনরায় কান্নায় ভেঙে পড়ে মেঘমিতা। বয়স্ক জেংপো বিষয়টা বুঝতে পেরে ভারাক্রান্ত হয়ে পড়েন। কোনো রক্তের সম্পর্ক ছাড়াই মেঘমিতাকে তার বড্ড আপন মনে হয়। কেন যে তাকে বড্ড আপন মনে হয় সেই প্রশ্নের উত্তরটাই জেংপোর অজানা। অনেকক্ষণ পর জেংপো দীর্ঘশ্বাস ফেলে একটু থামলেন। উদাসীন শরৎ হিসেবের অমিল পাওয়ায় বলে ওঠে, কিন্তু এর থেকে কিভাবে প্রমাণ হয় যে তাকে বোঙায় পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি 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 জানি যে আমার স্ত্রী অসুস্থ, ওর মানসিক অবস্থা এখন ঠিক নেই, কিন্তু কিন্তু তার মানে তো এই নয় যে অপবাদ দিয়ে তামাশা দেখবো আমি। জেংপো এইবার একটু উচ্চস্বরেই বললেন, আছে, বোঙা আছে বটে, বোঙা আছে। আমি নিজে হাতে সেই শয়তানটাকে ওর হাতে তুলে দিয়েছিলাম। আছে। কোনো এক অতল আধার শরৎকে গ্রাস করতে চাইল। বোবা প্রাণীর মতো মিটি মিটি চেয়ে দেখে জেংপোকে। লজ্জায় মুংলি জিভ কাটে। হ্যাঁ বাবা, এই এই আমি তুলে দিয়েছিলাম। বিটির মুখটা দেখে আমার মনে হইল এই বোঙাকে যদি ওর হাতে তুলে দিই তাহলে ও সারাদিন পুতুলের মতো নাড়াচাড়া করবে, দেখবে, ওর ভালোটু লাগবে। কিন্তু কিন্তু বিটিকে মানা করার পরেও ওই ওই হাতের দাগাটা খুলে ফেলে। আর শয়তান হাবি হয় গো বাবু। আচ্ছা আচ্ছা, কি ছিল সেই পুতুলে? ওটা বহু পুরানো জিনিস গো, কিছুটা অভিশাপও বটে। আমরা সাঁওতালরা এইটা খুব মানি গো বাবু। একটা অপদেবতা, তবে সে ভয়ানক আছে বটে, ভয়ানক। কেউ যদি ওর আবদার মিটাতে পারে তবে ও সব কথা শুনে চলবে। সে কিন্তু শিশু গো বাবু, শিশুর মতোই তাকে পাইতে হবে। আর বোঙা যদি খুশ হয় ভাগ্য ফিরে যাবে, প্রচুর মুনাফা হয়। কিন্তু কিন্তু ক্ষতি ভি হয়। এটা জেনেও অনেকে পালে গো বাবু। বোঙাকে বেঁধে রাখতে ও আর কোমরে একটা ধাগা পরাতে হয়, তাহলে ও কিছু করতে পারে না। আচ্ছা, মেঘমিতা এই সব কিছু জানতো? মানে সব কিছু জেনে ও ও সবটা জেনে কি বলেছিল সেদিন? জেংপো স্মৃতিতে ভেসে যায়। কিরে বিটি, বল, তুই পারবি তো? হ্যাঁ, পালবি ওই গদ্রবঙ্গাকে? পারবি? এক মুহূর্তের জন্য জেংপোর কথাগুলো শুনে মেঘমিতার মনে পড়ে গেল ডিংলির কোলে থাকা একরত্তি সন্তানের কথা। সেই ঘুমন্ত শিশুর নিষ্পাপ হাসি যেন চোখের সামনে ভেসে উঠল মেঘমিতার। কোনো কিছুই না ভেবে সে অশ্রুসিক্ত চোখ মুছে জেংপোকে জানায়, হ্যাঁ কাকা, আমি লালন পালন করব তোমাদের সেই অপদেবতা গদ্রবঙ্গাকে। জেংপো আরও একবার ভ্রু কুঁচকে মেঘমিতাকে বলে, আরো একবার ভেবে দেখ বিটি। কিরে, তুই পারবি তো ওর সব আবদার মিটাতে? মেঘমিতা আত্মবিশ্বাসের সাথে জেংপোকে বলে, হ্যাঁ পারবো। আপনি সব জেনে শুনে আমার জীবনটাকে নষ্ট করেছেন। আমি আপনাকে ছাড়। রাগে ক্ষোভে অন্ধ হয়ে শরৎ মারমুখী হয়ে উঠতেই জেংপো উঠে দাঁড়ায়।
মুহূর্তের মধ্যেই খসে পড়ে গায়ের ঢাকা চাদরটা। চাপ চাপ উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুঙ্গলি। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শরৎ। এক প্রকার ভীতি থেকেই শরৎ বলে উঠল, কি অবস্থা আপনার? আমি আমি সাজাটা পেয়ে গেছি বাবু, সাজাটা পেয়ে। সেই রাতে আমি ওটাকে খুব কাছ থেকে দেখেছিলাম বাবু। মুদের মারং বুড়ুর দিব্যি টুকাটি বলছি। হে বাবু, ও জিনিস ভালো লয় বাবু, ও জিনিস ভালো লয়। কিন্তু তার আগে আমাকে বলুন যে আপনার এই অবস্থা কে করলো? ওই শয়তানটা বাচ্চা সেজে বিটিকে বশ করেছে। বিটি আর নিজের মধ্যে লাই। ওই শয়তানটা ওকে ওকে এখন নিয়ন্ত্রণ করছে বাবু। প্রতিবাদ করেছিলাম বলে ওই শয়তানটা আমার এই হালত করে দিয়েছে। কেন করলেন আমার এত বড় সর্বনাশ? আচ্ছা আচ্ছা, মেঘমিতা তো আপনাকে কাকা বলে সম্বোধন করত। সব কিছু জেনেও কিভাবে আপনি এটা করলেন? মুঙ্গলি অবশেষে নিস্তব্ধতা ভাঙে। না না বাবু, আমি বলছি বাবু, ও এমনটা মানুষ নয় গো। তোমার বউটারে ও বড্ড ভালোবাসে, এমনটা মানুষও নয় বাবু। আমার একটা বিটি ছিল জানেন বাবু, মাথা ভর্তি চুল, গায়ের বরণ ছিল শ্যামলা। ভালোবেসে বিটির নাম রেখেছিলাম চাঁদি। মাটির ঘর তো, তাই সাপ বাসা বেঁধেছিল ফাঁপা দিয়ালে। একদিন সেই গোখরো আমার বিটিকে কামড় দেয়। আমার চাঁদি 4 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যায় বাবু, ছেড়ে চলে যায়। তারপর আর কোনো সন্তান আমরা লি নাই। প্রথম যখন আপনার বউরে দেখেছি, কেন জানি নাই বাবু, আমার বিটি চাঁদিরে মনে পড়ে গেছিল খুব। আমি বিটির কোনো ক্ষতিটা হতে দিব নাই বাবু, আমি আমার বিটির কোনো ক্ষতি হতে দিব নাই। না 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 না, মেঘমিতার শরীরে আমি অশরীরী ছাপ দেখেছি। এখন এই মহা বিপদ থেকে ওকে ওকে উদ্ধার করব কিভাবে? একটা উপায় আছে। বুড়া বাবা কইছে জঙ্গলের পিতা রায়মণিরে জাগাইতে হবে। রায়মণি। রায়মণি? কিভাবে? জেংপো স্ত্রীর কথায় সম্মতি জানিয়ে বলে, এ বড় শক্ত কাজ আছে বাবু, পুরনো প্রভাত। তবে ভক্তি দিয়ে ডাকলে পড়ে জাগি যেতেই পারে রায়মণি। ঝাড়খণ্ডের চাইবাসা বোধহয় অপেক্ষায় ছিল নতুন এক সূর্য উদয়ের। পাহাড় ও পাহাড়িদের রহস্য ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য যেন ঢেকে রেখেছে এক গুপ্ত শক্তিকে, যা কেবলই হাতছানি দেয়। মৃদু চোখ খুলতেই মেঘমিতা দেখল শরৎ তার হাত দুটো আগলে রেখেছে। কপালে পট্টি বাঁধা শরতের চোখ দুটো আর্দ্র হয়ে এসেছে। মেঘমিতা ক্লান্ত স্বরে বলল, খোকা আর ফিরবে না? ডিংলির কোলের ওই সন্তানের মতো আমারও খোকা ছিল। মেঘমিতা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে গা জ্বরে পুড়ে যাচ্ছে। উঠে বসার মতো শারীরিক জোরটুকুও তার নেই। শরৎ কোনো প্রকার তাকে আগলে রেখেছে, নচেত কঙ্কালসারী দেহটা কবেই প্রাণবায়ু ত্যাগ দিত। মাথায় হাত বুলিয়ে শরৎ বলল, তুমি কিছু ভেবো না মেঘমিতা, আমি ফিরে এসেছি।
আমি কোনো অনর্থ হতে দেব না তোমার। মৃতপ্রায় মাছের মতো খাবি খেয়ে তুমি তুমি ফিরিয়ে দিতে পারবে খোকাকে? জানি না, তবে তোমাকে নতুন জীবন উপহার দেব আমি, আর সেটা দেবই। তার আগে আমার এখনো একটা কাজ বাকি, সময় কম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে। কি করবে? অকস্মাৎ শরতের ফোনটা বেজে ওঠে। ফোন করেছেন ডুরান বাবু। বেরিয়ে এসে রিসিভ করতেই তিনি তড়িঘড়ি বললেন, शरद बाबू, जो मैं बोल रहा हूँ एकदम ध्यान से सुनिएगा, ठीक है? वो जो पुतला के बारे में आप बोले थे ना मुझको, वो एकदम अच्छा चीज नहीं है। हाँ, और एक बात मैं बोलना भूल गया था आपको, आपके पास जो शैतान का मूर्त है ना, वो एकदम पुतला की तरह होता है। आपको कुछ तस्वीर भेजे हैं मैंने व्हाट्सएप में, देख लीजिएगा। কোনো সাড়া না করেই ফোনটা রেখে দেয় শরৎ। সে জানে হোয়াটসঅ্যাপে পাঠানো সেই ছবিগুলো ঠিক কেমন দেখতে হবে। ঘরে এসে মেঘমিতার পাশে বসতেই সে শরৎকে আঁকড়ে ধরে ভয়ার্ত স্বরে বলে, আমাদের আমাদের খোকা বদলে গিয়েছে গো। গত রাতে যাকে দেখেছিলাম সে মোটেই আমাদের খোকা ছিল না। জানি মেঘমিতা। কি কুৎসিত সেই মুখ, উগ্র রূপ, ভয়ানক হাসি। ওই বিশ্রী জীবটা আমার দিকে এগিয়ে আসছিল, বলছিল সে অভুক্ত, অনেক অনেক খিদে তার, খেতে না দিলে একটা তরতাজা প্রাণ সে নিজেই কেড়ে নেবে। বাড়িতে তুমি ছিলে না, আমার খুব ভয় করছিল। তারপর কি হয়েছিল মেঘমিতা? ভয়ে তখন আমি চোখটা বুজে নিলাম। তখন মনে হলো আমি বাড়িতেই নেই, দাঁড়িয়ে রয়েছি জঙ্গলের মাঝ বরাবর কোনো এক মন্দিরের সামনে। ইয়া বড় এক মূর্তি, কি বিরাট গোঁফজোড়া, তার শরীর শীর্ণ, চকচকে হলদেটে, গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ, মুখের দুদিক থেকেই লালা ঝরছে, আর একটা বড় লেজও ছিল। মুহূর্তের মধ্যে গায়ে কাঁটা দিয়ে উঠতেই চোখ দুটো দেখলাম। মূর্তিটার চোখ দুটো বেশ বড় আর উজ্জ্বল। ভালো করে দু একবার দেখতেই আর ভয় করলো না। ওই আঁধারি ভয়ের মাঝেও নিবিড় শান্তি পেলাম। তারপর আমার আর কিছু মনে নেই শরৎ। কি হয়েছিল আমার, কিভাবে সেই মন্দির দেখলাম, আর ওই কুৎসিত জীবটাই বা কোথায় গেল, কিচ্ছু মনে নেই। আচ্ছা বেশ, আমি বুঝলাম। আচ্ছা এবার বলো তো, ওই পুতুলটা কোথায়? পুতুল? কথাটা বলেই কিছুক্ষণ থামলো মেঘমিতা। মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা মেঘমিতা, একটু মনে করে বলো তো, এই কয়েকদিনে পুতুলটার মধ্যে কোনো বিবর্তন কি তুমি দেখেছো? বিবর্তন? মেঘমিতা ভাবনার অবসান ঘটিয়ে বলে, মাঝে একবার পুতুলটাকে বাক্সবন্দি করে রেখেছিলাম, আমার দিব্যে মনে আছে। সেইবার তুমি রাগ করে বলেছিলে ও পুতুল আর ঘরে রাখা যাবে না, তোমার থেকে লুকিয়ে রাখতেই বাক্সবন্দি করেছিলাম। কিন্তু রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়ার পর যখন বাক্সটা খুলি, তখন দেখি ওটা আর ওখানে নেই। এটা যে ঘটবে তা অনুমান করেছিল শরৎ, কিন্তু মেঘমিতার কথায় শিহরণের মাত্রাটা দ্রুত বেড়ে গেল। তার মানে রাতের ওই শব্দগুলো নিছকই ভ্রম নয়, সেগুলো সংকেত নিয়ে এসেছিল আগন্তুক বিপদের। এই বিশ্রী চেহারার অপদেবতা তবে ঘুরে বেড়াতো বাড়ির আনাচে কানাচে। মেঘমিতা আরো বলে, ওটার খোঁজে যখন দিশেহারা, তখন বারান্দায় অতিকায় কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পাই। খুব ভয় পেয়েছিলে তাই না? না, এমনিতে ভয় পেতাম না, কারণ আমি জানি একমাত্র রাতের নিরিবিলিতেই খোকা আসে। ওর অনেক ক্ষমতা, জানো, মেশে বেড়াতে পারে, দেওয়ালে হাঁটা চলা করতে পারে। কিন্তু
এমনটা সেই রাতে হয়নি। পুতুলটা পড়েছিল বারান্দায়, আর পড়েছিল মরা আত খাওয়া পাখির দেহাংশ। সেদিনও ভেঙে পড়েছিল একটা ছোট্ট ডাল। মেঘমিতার বর্ণনা অনুযায়ী যা দাঁড়ায় তা সত্যি শিহরণ ফেলার মতোই। তবে কি সেই রাতে ওই অপদেবতা নেমে এসেছিল? পাইন গাছটাই তবে অশরীরীর বাসা। এতক্ষণে মেঘমিতার সমস্ত ক্লান্তি জুড়িয়ে আদুরে ঘুম জমেছে চোখে মুখে। শরৎ বেরিয়ে আসে। সে জানে তাকে এখন ঠিক কি করতে হবে। পাইন গাছটার দিকে শেষবারের মতো দেখে নিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে। দীর্ঘ শরীর ও কয়েক জোড়া ডালপালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাছটা। ডিজেল বয়ে এনে ভিজিয়ে দেয় গাছের গোড়া। এই কাজটা যে তাকে করতেই হতো। ঘরের আনাচে কানাচেই যে বাসা বেঁধেছিল অপদেবতা। নিমেষের মধ্যেই আগুন ধরে নিল গোটা গাছটাকে। আস্ত একটা গাছ পুড়ে গিয়েছে তার চোখের সামনেই। শরৎ নিজেকে বোঝায়, না, এত খুশি হওয়ার কিছুই নেই। এখনো যে সংকট কাটেনি। সূর্যের লাল আভা আকাশকে রঙিন করে তুলেছে। শেষ বেলার এই রক্তিম আভা সংকেত দিচ্ছে দিনের শেষ ভাগ। সময়ের ব্যবধানে আধার ঘনিয়ে সন্ধ্যা নেমেছে। ঘরে মেঘমিতা একা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে মেয়েটা। কয়েকদিন যাবৎ মানসিক ধকল তাকে একেবারে শান্ত করে দিয়েছে। কে জানে আগন্তুক এই বিপদ থেকে কিভাবে মুক্তি মিলবে। আপাতত শরৎকে একটা শেষ চেষ্টা করতেই হবে জীবনের সেরা ঝুঁকিটা নিয়ে। ঝলসানো পাতাগুলো হাওয়ায় মরমর করে উঠল। কয়েক পা ফেললেই ওদিকে ঘরে একলা মেঘমিতা অপেক্ষায় রয়েছে। শরৎ কি পারবে জীবনের ঝুঁকি নিয়ে মেঘমিতাকে বাঁচাতে? সন্ধ্যা নেমে এসেছে, অথচ ঘরের বারান্দায় ডুম আলোটুকুও জ্বলছে না। বোধহয় মেঘমিতা এখনো ঘুমিয়ে রয়েছে। বারান্দাটুকু হেঁটে অতিক্রম করার পর থেকেই গায়ে একটা শীতল অনুভূতি খেলা করে গেল। না, এ কোনো আবহাওয়ার দরুন নয়। উন্মুক্ত দরজার ওপারে ফাঁকা খাট নজরে এলো। না, আশেপাশে মেঘমিতাকে কোথাও দেখা গেল না। কানের কাছে রিনি রিনি সুরে মেঘমিতা যেন বলে উঠল, রাত হলো ঢের, খোকা আসে মোর, আধার ঘনায় চোখে, ক্ষুধা মিটিলে মৃত্যু ঘনায়, খোকার পরাণ বাজে। চাপ চাপ উত্তেজনায় দিশেহারা হয়ে পড়ে শরৎ। শত আধারের মধ্যেও তারা প্রকাণ্ড গাছটিকে সাজিয়েছে ছোট ছোট নামহারা ফুলে। মাদলের তালে মেতে উঠেছে যুবক যুবতী। মদ্যপান শেষে চলতে থাকে ঘনিষ্ঠ নৃত্য। হুম হুম না সুর ছেয়ে গিয়েছে গোটা গ্রামে। আজ হবে উৎসব। রায়মণিকে স্মরণ করবে গোটা গ্রাম। চলবে সারা রাত পূজা। সকাল থেকেই মুংলি হত্যে দিয়ে পড়েছিল এক প্রকার। বুড়া বাবা বড় পাতার উপরে রাখা শোল মাছগুলির দিকে দেখে বলেন, ওটা ওটা রায়মণিকে দেরে তোরা নৈবেদ্য সাজিয়ে। জেংপো হাঁপ ছেড়ে বলেন, বুড়া বাবা, আপনার কথা মতো ওই দিচি মদ আর সিদ্ধি গাঁজা সব নিয়ে এসেছি। হ্যাঁ। হাতের মন্ত্রপুত মুঠো ভর্তি আতপ চাল সকলের উদ্দেশ্যে উন্মুক্ত করে বুড়ো বাবা বলেন, এই দেখ দেখ সকলে, চাল কেমন ফুটতেছে দেখ। মুংলি অবাক হয়ে যায়। সালের বরণ যে কালা দেখছি। বুড়া বাবা, কি হবে তো এবার? কি হবে? চার ধারে যে আধার দেখছস, তা আধার নয় রে, ইয়ে হলো শয়তানের ছল। ও জাগিয়ে উঠছে। বড় বিপদ হওয়ার আগে পূজাটা সারতে হবে। জেংপো নৈবেদ্য সাজিয়ে বলেন, কি হবে তো তাহলে বুড়া বাবা? হ্যাঁ। সবই লিখনের উপরে। এখন শুধুই
রায়মণিরে ডাকি যেতে হবে। কে জানে ওই শয়তানটা কি সর্বনাশ ঘটাতে চলিছে। মেঘমিতা, মেঘমিতা তুমি কোথায়? এরকম ভাবে কথা বলছো কেন তুমি? অন্ধকারে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না মেঘমিতা। মেঘমিতা তুমি তুমি কোথায়? ইতিমধ্যেই একখানা নারীর হাত এসে শরতের কাঁধ স্পর্শ করে। শরৎ ভয় পেয়ে পিছু ফিরে দেখতেই দেখে মেঘমিতা। গলার স্বর এক প্রকার নামিয়ে নিয়ে শরৎকে উদ্দেশ্য করে বলে, খোকা এখনো ঘুমায়নি, সে জেগে আছে। ঘরের টিমটিমে আলোতে মেঘমিতাকে কেমন যেন অশরীরীর মতো দেখাচ্ছে। এতক্ষণে ঘরের টিমটিমে আলোর দিকে চোখ পড়েনি শরতের। সারা বাড়ির মধ্যে এই একটাই আলো ধুক ধুক করে জ্বলছে। শরৎ মেঘমিতাকে বুঝিয়ে বলে, মেঘমিতা, মেঘমিতা, ওটা আমাদের খোকা নয় মেঘমিতা। ওটা 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 একটা অপদেবতা, যিনি শুধুমাত্র ক্ষতিই করেন। কাকাকে উনি প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন, তুমি জানো? এমনকি আমাদেরও মেরে ফেলতে পারে। মেঘমিতা, মেঘমিতা, তুমি একটা ঘোরের মধ্যে রয়েছ। ওই শয়তানটা তোমাকে মায়ায় বশীভূত করেছে। সবার ভালোর জন্য, সবার ভালোর জন্য এই পুতুলের সৎকার করতেই হবে আমাদেরকে। এতক্ষণে শরৎ খেয়াল করেনি অসুস্থ মেঘমিতা এখন দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে। কোনো ক্লান্তির ছাপ তার শরীরে নেই। উন্মুক্ত চুল হাওয়ায় ভাসছে, মুখে কোনোরূপ অভিব্যক্তি নেই। শরৎ আবারও কিছু বলতে যাবে, মেঘমিতা প্রচণ্ড রেগে গিয়ে টেবিলে রাখা ফলের ছুরি দিয়ে সজোরে কোপ মারে শরতের বাম হাতে। ব্যথায় আঁতকে ওঠে শরৎ। অকস্মাৎ এই আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। এদিকে মেঘমিতা যেন তার নিজের মধ্যেই নেই। সে ধরা ধরা গলায় আবারও বলে ওঠে, তোমার তোমার এত বড় সাহস, তুমি আমার থেকে আমার খোকাকে কেড়ে নেবে? না না, এ হতে পারে না। আমার খোকার বড় ক্ষুধা, সে খাবে, তার চাই তরতাজা দেহের রক্ত। খোকার ক্ষুধা তার মা মেটাবে না? তা কি সম্ভব? প্রথম যেদিন খোকাকে বাক্স থেকে বের করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, বাক্সটা মজবুত কাঠের ছিল। 7 ইঞ্চির সেই বাক্স জড়ানো ছিল একটা লাল কাপড়ে। কাপড়টার মধ্যে ছাপা ছাপা গোটা হরফে কিছু একটা লেখা ছিল। সেই ভাষা বুঝতে না পেরে আমি কাপড় খুলে ফেলি। বাক্সটা দেখে মনে হচ্ছিল অনেক পুরনো। কোনো মতে তা ঝেড়ে বাক্সটা ভালো করে দেখি। বাক্সের মধ্যে খোদাই করা ছিল বিভিন্ন শিশুর নগ্ন ছবি। এছাড়াও তার ঠিক উপরেই একটা পুরুষ মূর্তি খোদাই করা ছিল, যার উচ্চতা বেশি নয় এবং শরীরটা শিশুর মতো হলেও মূর্তির মুখটা ছিল পরিণত পুরুষের মতোই। আর তাকে ঘিরেই ছিল নগ্ন কিছু শিশু। ছবিটা দেখে তার আক্ষরিক অর্থ বুঝতে না পেরে আমি সেই বাক্সখানা খুলে ফেলি। বাক্সটা খোলা মাত্রই যেন বাক্সে বদ্ধ থাকা বায়ু বেরিয়ে এসে আমার মুখে ধাক্কা মারে। আরও স্পষ্টভাবে লক্ষ্য করতেই চোখে পড়ল তাতে শায়িত অবস্থায় রাখা ছিল একটি পুতুল, যার উচ্চতা প্রায় 3 ফুট হলেও তা দেখতে ভীষণ মিষ্টি। একটি 2 বছরের শিশুর আদলে সেই মুখটি যেন তৈরি হয়েছে। সেদিন থেকেই সে আমাকে আপন করে নিয়েছিল। একটা 2 বছরের নগ্ন শিশু আমাকে ধরা দিয়েছিল। সে প্রতি রাতে আমার কাছে আসতো, ওই বারান্দাটায় হেঁটে দৌড়ে বেড়াতো। আর আজ তুমি বলছো খোকাকে ত্যাগ করে দিতে? না না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুমি তুমি খেপে গিয়েছো মেঘমিতা। তুমি নিজের মধ্যে নেই, তাই উচিত অনুচিত বোধ তোমার নেই মেঘমিতা। হিতাহিত জ্ঞান হারিয়ে বিশ্রী শব্দ করে হাসতে থাকে মেঘমিতা। এই মুহূর্তে ঘরের মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছে হাজারো শিশুদের হাসি। শরৎ জানে শয়তানটা ঠিক এইখানেই উপস্থিত হয়েছে।
শরতের পরবর্তী পদক্ষেপ বুঝে নিতে সে মরিয়া হয়ে উঠেছে। চোখ পড়ল বারান্দাটাতে। জেংপোর বর্ণনা অনুযায়ী সেই কদাকার অপদেবতা দাঁড়িয়ে রয়েছে ঠিক ওখানেই। অন্ধকারেও লাল চোখ দুটো জ্বলছে। শুধু তাই নয়, তার সাথে জ্বলছে অগণিত চোখ, যারা সারিবদ্ধভাবে একই সাথে রয়েছে। বোধ করি শিশুরূপী এই দানর মায়ায় জড়িয়ে গিয়েই মেঘমিতা এই ভুল করেছে। প্রথমেই আমি বুঝেছিলাম সহজে তুমি সেই অভিশপ্ত পুতুলের হদিশ কিছুতেই দেবে না, কারণ তোমার নিয়ন্ত্রণ যে তার হাতেই। তাই আমিও একটা ছলের আশ্রয় নিয়েছিলাম। ছুরি হাতে মেঘমিতা বিচলিত হয়ে পড়ে, আরও অস্থির দেখায় তাকে। আমি এও জানি যে আমার উপস্থিতিতে কখনোই তুমি সেই জিনিসটা বের করবে না, কিন্তু অভ্যাসবশত আমার অনুপস্থিতিতে তুমি সেটা বের করবেই। মিলিয়ে নেবে সমস্তটা ঠিকঠাক আছে কিনা। এখানেই যে ভুল করে ফেললে মেঘমিতা। আমি এও জানি যে সেই রাতে যা ঘটেছিল তার নিয়ন্ত্রক অন্য কেউ হলেও শয়তানের কার্যকলাপ যে তুমিই চালনা করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মারতে চেয়েছিলাম কাকাকে। রক্ত রক্ত, আমার রক্ত চাই, চাই তরতাজা প্রাণ, তাতে করেই আমার খোকা বেঁচে থাকবে। ঠিক এই সময়টুকুর জন্যই অপেক্ষা করছিল শরৎ। মেঘমিতাকে মিনিট দেড়েক বিচলিত রেখে বাক্সটা কোথায় দেখে নেওয়া মোটেও সহজ ছিল না। বাম হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কোনো মতে ডান হাত দিয়ে তার ঠেকানোর চেষ্টা করছে শরৎ। মুহূর্তের মধ্যেই মেঘমিতাকে ঠেলে বিছানার উপর রাখা বাক্সটা নিয়ে দৌড়ে বেরিয়ে আসে শরৎ। তার অনুমানটাই সঠিক ছিল। তার অনুপস্থিতিতে বাক্সটা ঠিক আছে কিনা দেখতে বের করে রেখেছিল মেঘমিতা। বিপদের আভাস বুঝে শরৎকেও সে হত্যা করতে চেয়েছিল। শরতের অবর্তমানে মেঘমিতাকে নিয়ন্ত্রণ করা আরও সহজসাধ্য। কিন্তু এইসবের ভবিষ্যৎ কি ভেবেই গায়ে শিহরণ জাগে। পিছু ফিরে দেখার আপাতত সাহস নেই। ঘর থেকে দৌড়ে বেরোনোর সময় সে শুনতে পেয়েছিল মেঘমিতার বীভৎস গর্জন। ভরা গর্জনটা যেন এইবার বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, আর একটা প্রকাণ্ড ছায়া গদ্রবঙ্গার অবয়ব পুরো বাড়িটাকে ঘিরে রয়েছে। শরৎ শুধু প্রাণপণে দৌড়ে চলেছে। জখম হাতটা থেকে থেকেই চিনচিন করে উঠছে। দৌড়াতে দৌড়াতে পাড়ার পিচ রাস্তা ছেড়ে জঙ্গলের সংকীর্ণ পথে প্রবেশ করে। হ্যাঁ, এমনটাই যে কথা ছিল। চারপাশটা গাঢ় অন্ধকার, তবুও জোনাকির জন্য ঘন জঙ্গলে এজে এসে পৌঁছেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গদ্রবঙ্গার পায়ের ঘুঙুরের শব্দ শরৎ জঙ্গলেও স্পষ্ট শুনতে পাচ্ছে। অবাক হবার মতো কিছু নেই, শয়তানটা পিছু ছাড়েনি তার। যে কোনো সময় চেংপোর মতো তার শরীরেও আছড়ে পড়তে পারে। শিশুদের সেই জটিল হাসি আবারও স্পষ্ট শুনতে পাচ্ছে শরৎ। নিজ সমান্তরালে চোখ রাখতে হাত পা হিম হয়ে আসে। এ কি দেখছে শরৎ? এও কি সম্ভব? একটি নধর নগ্ন শিশু যেন সমান তালে পাল্লা দিয়ে শরতের সাথেই মধ্যরাতে বনের মধ্যে সংকীর্ণ পথ ধরে দৌড়ে চলেছে। নিজের ইন্দ্রিয়কেও বুঝি বিশ্বাস হয় না। শরৎ কেবল প্রাণ হাতে ছুটে চলেছে। সে জানে এখানে থামলেই মৃত্যু। পরিকল্পনা অনুযায়ী শয়তানটাকে নিয়ে পৌঁছতে হবে জঙ্গলের মাঝে। এমনই সময় কাছে পিঠে গদ্রবঙ্গার পায়ের ঘুঙুরের শব্দ শুনে শরৎ পাশে তাকাতে যাবে, ঠিক তখনই আশঙ্কিত বিপদটি ঘটে যায়। উঁচু নিচু পাথরে হোঁচট খেয়ে পড়ে যায় শরৎ। বাম হাতটায় রীতিমতো চোট লাগে। যন্ত্রণায় একবার আর্তনাদ করে ওঠে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে শরৎ। কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত তার নেই। ইতিমধ্যেই তার বাম হাতটা যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। তার হাত থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। বনের মধ্যে অন্ধকারে যেন সে দিকভ্রষ্ট। আলো যেখানে অন্ধকারকে ভেদ করতে পারে না, সেখানে মুক্তির আশাও বুঝি ক্ষীণ হয়ে আসে। শুধু হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যে কুটিল পুরুষ কণ্ঠের হাসিটা সে শুনতে পেয়েছিল, তা আরও একবার যেন শরৎ শুনতে পেল। হাসির শব্দটা এবার বেশ জোরেই প্রতিধ্বনিত হলো। শরৎ চোখ খুলে দেখে
সেই কাঠের বাক্সটি কিঞ্চিত দূরেই তার হাত থেকে পড়ে গিয়ে পড়ে রয়েছে মাটিতে। শরৎ ওঠার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। বাম হাতের ক্ষতটার জন্য তার উপর ভর করে সে উঠতে পারছে না। মাটি চাবড়ে বাক্সটিকে হাসিল করার নিরলস চেষ্টায় শরৎ। ঠিক এটাই তো চেয়েছিল শয়তানটা। প্রাণভ্রমরা সেই জীবনী শক্তির আধারটাই যে ওই পুতুলে বন্দী। শেষ চেষ্টায় ব্যর্থ ভেবে দুঃখে দীর্ঘশ্বাস ফেলে শরৎ। তাকে বারবার ব্যর্থ হতে দেখে সেই অপশক্তি আবারও হেসে যেন বলে ওঠে, আমাকে কোলে নেবে না বাবা, আমি যে তোমার খোকা, বড় খোদা আমার, খেতে দে, খেতে দে, আমায় খেতে দে, চাই তরতাজা শিশু। সেই ভয়ানক আবদার শুনে শরৎ রীতিমতো চিৎকার করে বলে ওঠে, না না না, এ কিছুতেই হতে দেব না আমি। না তো কেউ তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে, আর না কাউকে লালন পালন করতে দেব তোমাকে। আমাদের জীবন থেকে তোমাকে উপড়ে ফেলবো আমি, তাতে আমার মৃত্যুই হয়ে যাক না কেন। শরতের কথা শুনে আবারও গদ্রবঙ্গা হাসতে থাকে। তার সাথে ব্যঙ্গের হাসি জুড়ে দেয় সেই শিশুকণ্ঠী অশরীরী দল। এহেন পরিস্থিতিতে শরৎ কোনো মতে উঠে দাঁড়ায়। মাটি হাতড়ে সেই বাক্সখানা নিয়ে ধীরে ধীরে এক পা করে চলতে থাকে। ইতিমধ্যেই সে সেই সাঁওতালদের গায়ে প্রবেশ করে ফেলেছে। আধারের জন্য প্রথমটা বুঝতে পারেনি, কিঞ্চিত দূরেই দেখা যাচ্ছে সাঁওতালদের জ্বলন্ত মশাল। আধারেও যেন কিঞ্চিত আশারূপী আলোর সন্ধান পেল শরৎ। মুখে ফুটে উঠল মৃদু হাসি। এমনই সময় গদ্রবঙ্গা তার ভারী পুরুষালী কণ্ঠে বলে ওঠে, অভুক্ত এই সন্তানের ক্ষুধা মেটাতে না হয় আমারই মৃত্যু হোক। আজ তোর রক্তেই সন্তুষ্ট হবে আমার প্রেত দল। আমার অভিশাপে এই জঙ্গলেই মৃত্যু হবে তোর, এই স্থান আমার। এই বলে রীতিমতো হুঙ্কার করে ওঠে এক অপার্থিব তীব্র স্বর। শরৎ প্রায় আশাহীনভাবে শ্বাসটুকু নিচ্ছে। এই শেষ। শত চেষ্টার পরেও রক্ষা হলো না। মেঘমিতার মুখ মনে পড়তেই চোখে জল চলে এলো। প্রেত দলের বিভৎস অপার্থিব শব্দ ছাপিয়ে হঠাৎই একটি অজানা কণ্ঠ ভেসে আসে। এই ঘন জঙ্গলেও যেন কেউ বলে ওঠে, এই জঙ্গল কোনো অপদেবতার নয়, এই স্থান পবিত্র, এই স্থান আমার। সেই অজানা কণ্ঠে ভীত হয়ে হঠাৎই সেই অশরীরী কণ্ঠের হাসিগুলি থেমে যায়। জঙ্গলের মধ্যে এইরূপ পুরুষালী কণ্ঠ শুনে নিমেষেই শরতের মনে পড়ে যায় জিনপুর বলা কথাগুলো। উপায় একটা আছে বটে। অপদেবতা থাকলে পরে দেবতাও তো আছে। হ্যাঁ, গদ্রবঙ্গাকে আমরা জব্দ করতে পারবো না। যিনি পারবেন তিনি আর কেউ নন, স্বয়ং রাজা দক্ষিণ রায়। আমরা রায়মণি বলে ডাকি, রায়মণি। কিন্তু এই রাজা দক্ষিণ রায়কে? আদিবাসী উপজাতিদের এক বনদেবতা আছে বটে। তিনি জঙ্গলের পশু ভূত পেতের হাত থেকে সকলকে রক্ষা করেন। আমাদের একটা ওই প্রাচীন অরণ্য বুলি আছে গো বাবু। ওই ওই আপনারা কি 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 বলেন যেন? প্রবাদ। বনের মাঝে মধ্যরাতে প্রহরী রাজা সজাগ থাকে, আপদে বিপদে কাতর ডাকে, দক্ষিণ রায় থাকবে সাথে। তবে এখন কি করতে হবে? সেই পুতুলটাকে অভিশপ্ত বাক্সে পুড়ে আনতে হবে। এই জঙ্গলের মাঝে যেখানে আমাগো বসতি আছে, আমার স্থির বিশ্বাস গো বাবু, সেই প্রবাদ যদি সত্যি হয়, জাগবে জাগবে রাজা দক্ষিণ রায়। আর তাতেই জব্দ হবে অপশক্তি, মিলবে নিস্তার।
বিটিকে ছাড়ি দিবে ওই শয়তানটা। সেই কথা মনে রেখেই সমস্ত পদক্ষেপ নিয়েছিল এই যাবৎ। অকস্মাৎ ধুলোর ঝড়ে বিচলিত হয়ে পড়ে শরৎ। তবুও এই বিপদে কোনো এক অজানা ভক্তি বলে সেও সেই একই প্রবাদ আওড়ে উঠল। বনের মাঝে মধ্যরাতে প্রহরী রাজা সজাগ থাকে, আপদে বিপদে কাতর ডাকে দক্ষিণ রায় থাকবে সাথে। ইতিমধ্যে যে ঝড় উঠেছে বনের মধ্যে তাতে স্পষ্ট শোনা যাচ্ছে গদ্রবঙ্গার আর্তনাদ। সেই অশরীরীর হাসিগুলি কেমন যেন কান্নায় পরিণত হয়েছে। প্রচণ্ড ঝড়ে যেন প্রকৃতি উত্তাল হয়ে উঠেছে। কোথা দিয়ে যেন বাঘের তীব্র গর্জন শোনা যাচ্ছে। এমন হাড় কাঁপানো গর্জন শুনে গায়ের লোমকূপ জেগে ওঠে। একে প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে, তার উপর শোনা যাচ্ছে কেমন সব অদ্ভুত কান্নার শব্দ। তবে কি রাজা দক্ষিণ রায় জেগে উঠেছেন? শরতের আসন্ন বিপদ থেকে মুক্তি দিতেই কি তিনি প্রকট হয়েছেন? না, শরৎ চেষ্টা করেও কিছু দেখতে পায় না, শুধু অনুভব করতে থাকে বাঘের গর্জনের সাথে এখন মিশে গিয়েছে অসংখ্য ক্রন্দনরতা শিশুদের অপার্থিব স্বর। মাংস চিবিয়ে ফেলার মতো একটা শব্দ মাঝে মাঝেই একাকী শরৎকে কাঁপ ধরিয়ে দিচ্ছে। ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এক পা করে পিছিয়ে চলে। এমনই সময় একটা গাছের উড়ন্ত ডালের আঘাতে মাথায় চোট পায় শরৎ। সেই অবস্থায় সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ব্যাস, তারপর আর কিছুই মনে নেই তার। জ্ঞান ফিরে আসার পর জানতে পারে চাইবাসার একটি সরকারি হাসপাতালে সে ভর্তি। আপাতত শয্যাশায়ী হয়ে রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে তার স্ত্রী মেঘমিতা ও কাকা জেংপো। শরতের জ্ঞান ফিরে এসেছে দেখে তাদের মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠেছে। রায়মণি জাগে উঠেছিল বাবু, উনি শয়তানটার হাত থেকে আমাদের রক্ষাটা করিয়েছেন। দুর্যোগের সেই রাতেই দলবল নিয়ে এসেছিলেন বুড়া বাবা। ঝাড়ফুঁক করে বিটির চৈতন্য ফেরান। এই বিপদের মধ্যেও পাশে ছিলেন জেংপো এবং তার স্ত্রী মংলি। শরৎরা ঝাড়খণ্ড ছেড়ে নিজের বাড়ি ফিরে এসেছে সপ্তাহ 2 হলো। এখন মেঘমিতার সমস্ত অস্বাভাবিকতা কেটে গিয়েছে। চাইবাসা থেকে ফেরার পথে একটা মাটির মূর্তি কুড়িয়ে পেয়েছিল রাস্তার ধার থেকে। মূর্তিটা বিশেষ কিছুই না, কাঠের তৈরি 5 ইঞ্চির একটি ঘুমন্ত শিশুর। নিখুঁত শিল্পকলার জন্যই নিজের কাছে তা রেখে দিয়েছিল মেঘমিতা। এমন সুন্দর হস্তশিল্প খুব কমই দেখা যায়। চাইবাসাকে বিদায় দেওয়ার পূর্বে এই শেষ উপহারটুকু গোপনে খুব যত্নে রেখেছিল মেঘমিতা। বিষয়টা অবশ্য শরতের অজানা। পরম মাতৃত্বের জন্যই অবহেলা করতে পারেনি সে। আজকাল ঘরের জিনিসপত্র বড্ড এলোমেলো থাকে। ছোট কথা আর মনে রাখতে পারে না মেঘমিতা। রাতের বেলায় আর ঠিকঠাক ঘুম হয় না। থেকে থেকেই মনে হয় একটা বাচ্চা প্রায় কেঁদেই চলে, মা বলে কাকে যেন খুঁজে বেড়ায়। বোধহয় খুব খিদে পেয়েছে, কারণ খিদে যে সহজে মেটার নয়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গল্পটা শোনার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। গল্পটা অর্থাৎ আজকের নিবেদন প্রীতি চক্রবর্তীর লেখা খোকা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের গল্পের বিভিন্ন ভূমিকায় যারা যারা অভিনয় করেছেন তারা হলো গল্প পাঠে সুমন, অভিনয় সৈকত, বরষা, সুমন, শুভদীপ, পাপড়ি চক্রবর্তী, সায়ন্তন, অনুপম ভট্টাচার্য, প্রণতি মল্লিক এবং আমি অরিজিৎ। বিশেষ সহযোগিতায় নীল ও রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন।
একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প আপনি শুনতে পারেন এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার, গোয়েন্দা অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পের শব্দ সংখ্যা হতে হবে কমপক্ষে 4000। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। সাথে অবশ্যই পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। তাহলে আবার দেখা হচ্ছে আগামী গল্পে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।